উফ, অনেক ব্যথা করছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, কিছু একটা করুন। আজব, আমি কি করব? কি করবেন মানে? আমাকে কোলে করে নিয়ে চলেন। আমি কেন কোলে নিব? আমি আপনার সাথে এসেছি, সো আমার কিছু হলে আপনি দেখবেন, তাই না? দূর, যাকে ভালোবাসি তাকে কোলে নিতে পারলাম না, আর একে কোলে নিতে হবে? ভাবা যায় এসব? ওই কোলে নিবেন নাকি আমি চেঁচামেচি করে লোকজন জড়ো করব? মায়ে বলে কি? বলা যায় না, সত্যি সত্যি লোকজন জড়ো করতে পারে। এসে কোলে করে নেয় ভালো। ওই আমার দিকে এভাবে বেহার মতো তাকিয়ে আছো কেন? লজ্জা করে না তোমার? বরের দিকে তাকাবো না তো কার দিকে তাকাবো? ওই, আমি তোমার এখনো বড় হইনি। হননি তো কি হয়েছে, কয়েকদিন পর তো হবেন। চুপচাপ থাকো, না হলে এখানে ফেলেই চলে যাব। তোর এতক্ষণ আসার সময় হলো? সরি দোস্ত, একটু জ্যামে পড়েছিলাম, তাই দেরি হয়ে গেল। এটা তো তোর প্রতিদিনের কথা, এর জন্য শাস্তি স্বরূপ তোকে আজ একটা কাজ করে দিতে হবে। কথা দে কাজটা তুই করবি। তোদের কথা কখনো কি আমি না করেছি? তারপরেও ভেবে বল, হাজার হলেও শাস্তির কাজ। কোনো কিছু না ভেবে বলে দিলাম, তোদের দেওয়া কাজটা করব। পরে কিন্তু না করতে পারবি না। আমাকে দেখে কি তোদের কাপুরুষ মনে হয়? না। তাহলে কি কাজ করতে হবে সেটা বল। কাজটা হলো, আরে থামলি কেন? আমরা দুজন মিলে বুদ্ধি করেছি, এখন যে মেয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করবে তাকেই প্রপোজ করবি। এমনটা তোদের কাছ থেকে আশা করিনি। এই কাজ আমি পারবো না। তুই কিন্তু কথা দিয়েছিস, আমরা যা বলবো তাই করবি। আচ্ছা, প্রপোজ করব। এখন তোরা থাম, দেখি কোনো সুন্দরী আছে নাকি আমার কপালে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, দূরে একটা মেয়ে দেখা যাচ্ছে, এদিকেই আসছে। নিজেকে প্রস্তুত করতে লাগলাম। মেয়েটা আরও কাছে চলে আসলো। মেয়েটাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। এ তো রাফির গার্লফ্রেন্ড। রাফি আমাকে বলল, তোকে কোনো প্রপোজ করতে হবে না। আমি বললাম, কেন রে? আমি প্রপোজ করবই। অনেক কষ্টে একটা প্রেম করেছি, সেটা তুই আর ভেঙে দিস না প্লিজ। তোর প্রেম জাহান্নামে যাক, তাতে আমার কিছু করার নেই। দোস্ত, তোর পায়ে ধরি, তুই ওরে কিছু বলিস না। না দোস্ত, আমি প্রপোজ করবই। তোকে 1000 টাকা দিচ্ছি, তাও বলিস না। আচ্ছা, বলবো না। তোকে কিন্তু প্রপোজ করতে হবে। এবার যদি তোর গার্লফ্রেন্ড আসে? আসবে না, তুই প্রপোজ করার জন্য রেডি হ। প্রপোজ করার জন্য রেডি হয়ে আছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা সুন্দরী মেয়ে আমার দিকে আসতে লাগলো। এই মেয়ে, দাঁড়াও। আমাকে ডাকছেন? জি, তোমাকে বলছি। কেন ডেকেছেন? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি বললেন? বলে মেয়েটি আমাকে একটা থাপ্পড় মেরে দিল। আমি মেয়েটিকে উল্টো আরও 2টো থাপ্পড় মেরে দিলাম। আপনার সাহস তো কম না, আমাকে থাপ্পড় মারলেন? হ্যাঁ, মেরেছি তো কি হয়েছে? আপনাকে আমি ইফটিজিংয়ের দায়ে পুলিশে দেব। আমার নামে ইফটিজিংয়ের কেস করলে পুলিশ ধরার আগে তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। তখন নিজের বরের বিরুদ্ধে ইফটিজিংয়ের কেস তুলে নিতেই হবে। এখন বলো, কেস করবে না আমার সাথে প্রেম করবে? ভাবার জন্য তোমাকে সময় দিচ্ছি 10 দিন। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, এর প্রতিশোধ আমি নেবই। যা প্রতিশোধ বিয়ের পরে নিও, কেমন? আপনি কি করে ভাবলেন আমি আপনার মতো বখাটেকে বিয়ে করব? একটু বকাটিগিরি করি। এই, আপনি আমার কাছে আসবেন না। কেন? আমি তো তোমার হবু বর। আমি কিন্তু চিৎকার করব। চুপ কর। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, ধমক দিয়ে মনে হয় ভয় পাইছে, তাই আর কিছু বললাম না। আমার জন্য এটাই সুবর্ণ সুযোগ এখান থেকে কেটে পড়ার। মেয়েটাকে বললাম, ওই কথাই রইল, 10 দিন। ঠিক 10 দিন পর তোমার সামনে হাজির হব উত্তর জানার জন্য। এই যা, মেয়েটার নামই তো জানা হলো না। নাম না জানলেও হবে, আগে এখান থেকে কেটে পড়ি। দোস্ত, তুই তো একেবারে ফাটিয়ে দিলি। রাগ তোর ফাটিয়ে দেওয়া, আগে পানি খাওয়া। এই নে পানি। দোস্ত, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। কেন, ওই মেয়েকে ভয় পাচ্ছিস নাকি? তুই শালা এখনো বলদেই থাকলি। এখানে তো আমরাই সবসময় আড্ডা দেই, বল এখান থেকে কেন যাব? এই মেয়ে এখন যদি আমাকে মারার জন্য লোক ডেকে নিয়ে আসে তাহলে কি হবে? তুই মার খাবি। আমি বলবো তোরা আমাকে এসব করতে বলেছিস, তখন মজা বুঝবি। বুঝেছি, এখন এখান থেকে চল। দোস্ত, মেয়েটা কিন্তু খুব সুন্দরী। দেখলাম তো, কিন্তু দোস্ত আফসোস মেয়েটার নাম জানতে পারলাম না। এ নিয়ে তুই চিন্তা করিস না, আমি জেনে নিব। আচ্ছা চল, এখন ক্যান্টিনে যাই। খাওয়াবি নাকি? রাফির কাছে 1000 টাকা পাই, ওই টাকাটা দিয়ে এখন খাবো। আমার কাছে টাকা নেই। খাওয়াবি না গার্লফ্রেন্ড হারাবি? তুই তো দেখছি বন্ধু নামের ডাকাত, জোর করেই খাবি। নিজের করা করতে নিজেই পড়ছিস, আমাকে কেন দোষ দিস? আর কোনো কথা নয়, এখন শুরু হবে গার্লফ্রেন্ড ফিরে পাওয়ার পার্টি। ওকে দোস্ত। খাওয়া শেষ করে ক্লাসে আসলাম, ভদ্রভাবে ক্লাস শেষ করলাম। কাল কখন আসবি? সকালেই। দেরি করিস না যেন। আচ্ছা, ও তোদের একটা কথা বলবো, মনেই নেই। কি কথা?
দোস্ত, কয়েকদিন পর তোদের এলাকায় চলে আসছি। ভালো কথা, আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমাদের কাছে মিথ্যা বলতে হবে না, বল গার্লফ্রেন্ডের সাথে দেখা করবি। বুঝছিস যখন তাহলে এখান থেকে যা। আচ্ছা যাচ্ছি, তুই তোর গার্লফ্রেন্ডের সাথেই থাক। একটু আবার বাসায় চলে আসি। রাতে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আব্বু আসলো। ফোনের মধ্যে কি আছে অত মনোযোগ সহকারে দেখছো? আসলে আব্বু একটা নিউজ পড়ছিলাম। আমাকে মিথ্যা বলতে হবে না, আমি দেখেছি তুমি ফেসবুক চালাচ্ছিলে। ফেসবুক চালানো বাদ দিয়ে একটু পড়াশোনাতে মনোযোগ দিলে ভালো হবে। আচ্ছা আব্বু। আর শোনো, আমরা কালকেই নতুন বাসায় যাচ্ছি, সকালে অনেক কাজ আছে, তাই তোমাকে বললাম। আচ্ছা আব্বু। সকালে বাসায় সব কিছু ট্র্যাকে তুলে চললাম নতুন বাসার দিকে। 1 ঘন্টার মধ্যে নতুন বাসায় পৌঁছে গেলাম। বাড়িটা দোতলা, নিচতলায় আমরা থাকবো। বাবা জিনিসপত্র ট্র্যাক থেকে নামিয়ে ফেললেন। সব কিছু বাসার ভিতরে গোছাতে দুপুর হয়ে গেল। কাজ করতে করতে ঘেমে গেছি, গোসল করা দরকার। বাথরুমে গিয়ে দেখি পানি নেই। দোতলায় গিয়ে তোর বাড়িওয়ালি আন্টিকে বলো। আব্বুর কথা মতো দোতলায় উঠে কলিং বেল চাপলাম। একটু পর একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। আমাকে দেখে মেয়েটা বলল, কে আপনি? আপনাদের নতুন ভাড়াটিয়া। আপনাদের রুম তো নিচে, এখানে কেন? মেয়েটি রেগেই বলল, একটা দরকার ছিল তাই আসলাম। সুন্দরী মেয়ে দেখলে একটা অজুহাত দেখিয়ে কথা বলতে চাওয়া ছেলেতে একটা বদভ্যাস, এটা আমি জানি। এমনিতেই সকাল থেকে কাজের উপরে আছি, তার উপর একটা অচেনা মেয়ের ঝাড়ি শুনে রাগটা লাফ দিয়ে 100 ডিগ্রিতে উঠে গেল। মনে হচ্ছে দিয়ে দিই 2টা থাপ্পড়। না, থাপ্পড় দেওয়া যাবে না, থাপ্পড় দিলে বাসা ছাড়তে হবে। তাই আবারও নরম সুরে বললাম, আসলে আপনি যা ভাবছেন তা নয়, সত্যি আমার কথাটা বলা দরকার ছিল। একটা অপরিচিত ছেলের সাথে কোনো কথা নেই, এক্ষুনি এখান থেকে যান বলছি। মেয়েটি চেঁচিয়ে বলল। রাগটা নিজের মধ্যে রাখতে পারলাম না, মেরে দিলাম একটা থাপ্পড়। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাকে মারলেন কেন? এই চুপ, একদম কাঁদবি না। এখন আমি বলবো তুই শুনবি। তুই নিজেকে খুব সুন্দরী ভাবিস তাই না? কিন্তু আমি তোকে সুন্দরী ভাবি না, পেতনি ভাবি। কেন জানিস? চামড়া সাদা হলে সুন্দর হওয়া যায় না, সুন্দর হতে হলে সুন্দর মন থাকা দরকার, যা তোর নাই। আমি তোর মাকে বলতে এসেছিলাম ট্যাবে পানি নেই, কিন্তু তোর জন্য আর বলাই হলো না। কি হয়েছে মা বিথি, এত চেঁচেমেচি কেন? ভেতর থেকে একটা নারী কণ্ঠ বেশি এলো। মেয়েটা মানে বিতি কিছু বললো না। একটু পর একজন মহিলা রুমের ভেতর থেকে বেরিয়ে এলো। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আন্টি আসলে ট্যাবে পানি নেই, সেটা বলতে এসেছিলাম। ও, আমি পানির লাইন চালু করে দিচ্ছি, আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আন্টি, এখন আসি। বাবা একটু দাঁড়াও, পরিচয় করিয়ে দিই, এটা আমার ছোট মেয়ে বিথি। আন্টি আমি ওনার সাথে একটু আগে পরিচিত হয়েছি, খুব সুন্দর ওনার ব্যবহার। রাতে আমার বাসায় তোমাদের সকলের দাওয়াত রইল, আসবে কিন্তু। আচ্ছা আন্টি আসবো, বাসায় কিছু কাজ আছে, এখন আমাকে যেতে হবে। আচ্ছা যাও। রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর গোসল করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের রিংটনে। তাকে দেখে রাফি ফোন দিয়েছে। হ্যালো, বল কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আগে বল তুই আজ ভার্সিটিতে আসিসনি কেন? আর বলিস না, আজই বাসা পাল্টে ফেললাম, তাই আর যেতে পারিনি। ও ভালো করেছিস, বিকেলে তোদের ওখানে আসছি, ঠিকানা দে। ঠিকানা তোকে মেসেজ করে দিচ্ছি। এসে সব কথা বলবো। আচ্ছা। বিকেলে রাফি বাসায় আসে, ওর সাথে বাইরে ঘুরতে যাই। দোস্ত, গতকাল মেয়ের কথা মনে আছে তো? মনে আছে। তা কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, আজকে ওই মেয়েকে দেখলাম আমাদের উত্তর পাশের রুমে ক্লাস করছে। ওই রুমে তো আমাদের জুনিয়রদের ক্লাস করানো হয়। অনেক কষ্ট করে ওর নামটাও জানতে পেরেছি। দোস্ত, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আচ্ছা দেখে শুনে যাস। রাতে রুমে শুয়ে আছি, এমন সময় আম্মু আসলো। আম্মু কিছু বলবে? বলো। রাতে খাবার জন্য তোর বাড়িওয়ালি আন্টি দাওয়াত দিচ্ছে, তোকেও সাথে যেতে হবে। মা তুমি আর আব্বু যাও, আমি যাব না। কেন যাবি না? ভালো লাগছে না। কেউ দাওয়াত দিলে যেতে হয়। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তোর আব্বু বসে আছে, চল। তোমরা যাও, আমি আসছি। আচ্ছা। আমি আব্বু আম্মু চললাম দোতলে দাওয়াত খেতে। আম্মু কলিং বেল চাপলো, আন্টি দরজা খুলে দিল। আমরা সবাই ভেতরে ঢুকলাম। আন্টি সোফা দেখিয়ে দিল। আপনারা এখানে বসুন, আমি খাবার রেডি করছি। আমরা বসে আছি। একটু পর আন্টি এসে আবার বলল, চলেন সবাই, এখন খাবেন। খাবার টেবিলের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম। ভার্সিটিতে প্রপোজ করা আমি এখানে কেন? সাথে বসে আছে দুপুরের ওই রাগিনী। দুজন আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে, যেন আমাকে আস্ত গিলে ফেলবে। মাথাটা কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? চেয়ারে বসুন। জি আন্টি, আমরা বসছি। এরা দুজন নিশ্চয়ই আপনার মেয়ে? হ্যাঁ, এরা দুজন আমাদের মেয়ে। তোমাদের নাম কি মা?
জি আন্টি, আমার নাম তিথি আর ওর নাম বিথি। বাহ, ভারী মিষ্টি নাম। তোমাদের পড়াশুনো কত দূর? জি আন্টি, আমি অনার্স প্রথম বর্ষে আর বিথি ইন্টার সেকেন্ড ইয়ারে। ভালো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো আমার ছেলে অনিক। তিথি আর ভিতের দিকে চোখ পড়তে শখ খেলাম। দুবনি আমার দিকে গন্ডি লোকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকে একা পেলে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেবে। কিছুটা ভয় পেয়ে গেলাম। কি করা যায়? আসলে বিপদের সময় কোনো বুদ্ধি মাথায় আসে না। এখান থেকে কেটে বলে বাঁচা যায়, কিন্তু কিভাবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কোনো কথা নয়। এখান থেকে কেটে পড়ার বুদ্ধি একটা পেয়েছি। আন্টি, আমি খেতে পারবো না। কেন বাবা? আসলে আন্টি, সন্ধ্যার সময় বন্ধুর বাসা থেকে খেয়ে এসেছি। তো কি হয়েছে? আমি তোমার মতো থাকতে দিনে 5 বার খেতাম, আর তুমি অল্প কিছু খেতে পারবে না? আমি কি বলবো ভেবে পেলাম না। আমার দিকে তাকিয়ে তিথি শয়তানি হাসি দিল। একই রকম অবস্থায় নিজেকে অসহায় মনে হতে লাগলো। কথা বলছো না কেন? অল্প দিন। আচ্ছা, তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। উঠতে যাব এমন সময় আন্টি বলল, এখনই চলে যাবে? হ্যাঁ, কালকে গুরুত্বপূর্ণ পড়া দিয়েছে, ওগুলো শেষ করতে হবে। তুমি পড়ালেখায় কত মনোযোগী, আর আমাদের বিথি একদমই পড়তে চায় না। ওকে ভালো শিক্ষকের কাছে পড়ান। চলে আন্টি। যাক বাবা, কোনো মতো ওখান থেকে সরে আসতে পেরেছি। রাফিকে ফোন দেওয়া উচিত। হ্যালো রাফি, কি করিস? এই তো শুয়ে আছি। তোর কণ্ঠ এমন লাগছে কেন? আর বলিস না, ভার্সিটিতে যাকে থাপ্পড় মেরেছিলাম, ও আমাদের বাড়িওয়ালার মেয়ে। বলিস কি? তোর তো এখন উভয় সংকট। এখন কি করব বল? তোর কেসটা জটিল। ওদের 2 বোনকে মেরেছিস। ওর বাসার লোক জানতে পারলে তোদের বাসা ছাড়া করবে। আমার মতে তুই ওদের কাছে ক্ষমা চা, ওরা মাফ করে দিতে পারে। দোস্ত, এ তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই বিষয়টা নিয়ে নড়াচড়া করলে, বাসার কেউ জানতে পারলে, এতে তোর ক্ষতি বেশি হবে। আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা, তবে আমার কথাটা একটু ভেবে দেখিস। ওকে, রাখলাম। এখন কি করি? যদি মাপ না করে উল্টা থাপড় দেয়, তাহলে মান সম্মান আর থাকবে না। আবার যদি আব্বু আম্মুর কাছে বলে দেয়, তাহলে আমার উপর এতদিনের বিশ্বাস সব শেষ হয়ে যাবে। কোন দিকে যাব আমি? সারা রাত টেনশনের ঘুম হলো না। শেষ রাতের দিকে ঘুম আসে। সকালে আম্মু নামাজ পড়ার জন্য ডাক শুরু করলো। তাড়াতাড়ি উঠে নামাজ পড়লাম। বাসার ছাদে গিয়ে আশপাশ দেখে হয়তো মনটা ভালো হতে পারে, তাই ছাদে গেলাম। আশপাশটা ভালোভাবে পরিষ্কারই হয়নি। এই এক অন্যরকম দৃশ্য, মনটাই ভালো হয়ে গেল। কিছুক্ষণ পর পূর্ব আকাশে সূর্য আস্তে আস্তে বের হচ্ছে। কারো ছাদে ওঠার শব্দে চমকে পিছনে তাকালাম। একটু পর ছাদের গেট ঠেলে বিথি প্রবেশ করলো। কেমন আছো বিথি? আপনি জেনে কি করবেন? এই মেয়েটাকে একটা থাপ্পড় দিয়ে বাঁকা কথা সোজা করা গেল না। আরও সোজা করার ইচ্ছা অবশ্য আছে, কিন্তু সেটা করতে গেলে কপালে দুঃখ আছে। কি ভাবছেন, আবার থাপ্পড় মারবেন নাকি? এ কি মেরে বাবা, মনের কথা বুঝতে পারে। আসলে সেদিনের আগে তোমাকে থাপ্পড় মেরেছিলাম, এই জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অবশ্যই তুমি ক্ষমা না করে আমাকে থাপ্পড় মেরে প্রতিশোধ নিতে পারো, আমি কিছু মনে করব না। আপনি অপরাধ করেছেন, সেই জন্য সাজা পেতেই হবে। তবে আপনার সাজাটা হবে একটু অন্যরকম। অন্যরকম করতে হবে না, তুমি থাপ্পড় মেরেই শোধ নাও। বলেছি তো আমি অন্যরকম প্রতিশোধ নিব। তোমার অন্যরকম প্রতিশোধ কি শুনি? প্রতিশোধ তো নিতেই হবে। আপনি আমার বয়সে বড়, তাই আপনাকে মারবো না। আপনার শাস্তিটা হলো 10 দিন সকালে 10 বার করে আমার সামনে কান ধরে উৎপস করতে হবে। এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি চললাম আম্মুর কাছে। এই দাঁড়াও। আবার কি হলো? শাস্তিটা একটু কম করা যায় না? না। প্লিজ একটু কম করো। আচ্ছা, 10 দিন থেকে কমিয়ে 7 দিন দিলাম। এখন তাড়াতাড়ি উঠবস শুরু করুন। চারদিকে যে দেখে আশেপাশের বাসাগুলো ছাদে কেউ নেই। চোখ বন্ধ করে উঠবস শুরু করলাম। 1 2 3 4 5 10 হয়েছে, এবার থামুন। আমি উঠে দাঁড়ালাম। বিথির দিকে তাকিয়ে দেখি ওর মুখে যুদ্ধ জয়ের হাসি। মেজাজটা বিগড়ে গেল। মনে হচ্ছে থাপ্পড় দেওয়ার হাসিটা বন্ধ করি, তাই করলে আমার 10 বার উঠবস করাটাই বৃথা যাবে। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। বিথিকে কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। পড়া বাদ দিয়ে এতক্ষণ কোথায় ছিলি? ছাদে হাওয়া খেতে গেছিলাম। কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? আমার কিচ্ছু হয়নি, 1 গ্লাস পানি দাও, পানি খাবো। এই নে পানি। পানি খেয়ে গ্লাসটা ফেরত দিলাম। এই নে বাজারের ব্যাগ, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। দূর, আর ভালোই লাগে না। আর সকাল থেকে তোকে অন্যরকম দেখাচ্ছে। কি হলো তোর? মা, আমার কিছু হয়নি। এখন টাকাটা দাও, বাজারে যাই। এই নে টাকা। বাজার করে বাসায় আসলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করলাম। তারপর নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। না, এমন এলাকায় বাসা নিছে, সকালে রিক্সা পর্যন্ত দেখছি নেই। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ অপেক্ষার পর একটা রিক্সা পেলাম। রিক্সায় উঠে বসছি। এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে ডাক দিল, এই যে হবু বর,
আমি ভাবলাম আমার তো বিয়ে ঠিক হয়নি, তাই আমি কারো হবো বর না। তাই রিক্সাওয়ালা মামাকে বললাম রিক্সা চালান। রিক্সা চলতে শুরু করলো। মেয়েটা আবারও ডাক দিল, এই যে আমার হবু বর অনেক, আমাকে ফেলে একা চলে যেও না। মেয়েটা আমার নাম বলে কেন? মেয়েটাকে দেখার জন্য পিছন ফিরে তাকালাম। হ্যাঁ আল্লাহ, আমার চোখে কি দেখলো? এ তো তিথি। তিথি আমার দিকে দৌড়ে আসতে লাগলো। এই মামা, রিক্সা থামাও। তিথি আমার কাছেই চলে আসলো। এই, আমাকে একলা করে চলে যাচ্ছ কেন? তো তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে বুঝি? বারে, দেখছি তোমার কিছুই মনে থাকে না। কি মনে রাখতে হবে? হ্যাঁ, আমি তোমার হবু বউ, এটা তোমার মনে থাকে না কেন? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, আমাকে ডাক্তার দেখাতে হবে। এই সরো, বসো, আমি তোমার পাশে বসবো। তুমি আমার সাথে যাবে? এটা অসম্ভব। আমাকে না নিলে চিৎকার করব কিন্তু। এ কেমন মেয়ের পাল্লায় বললাম রে বাবা। এখন যদি চিৎকার করে তাহলে মান সম্মান সব চলে যাবে। তার চেয়ে পাশে বসতে দেওয়া ভালো। রিক্সার এক পাশে সরে বসলাম। অমনি তিথি আমার পাশে বসে পড়ল। এই তো আমার লক্ষ্মী হবু বর। আচ্ছা, তোমাকে কে বলেছে আমি তোমার হবু বর? তুমি তো বলেছ। আমি কখন বললাম? বারে, তুমি তো দেখছো সবই ভুলে যাও। তবুও এটা কোনো সমস্যা না, বিয়ের পর থেকে আমি তোমাকে সব মনে করে দেব। আল্লাহ, এই পাগলি মেয়ের হাত থেকে আমাকে রক্ষা করো। এই, কি বললে? কিছু না তো। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, আমি তোমাকে কখন বলেছি তোমাকে বিয়ে করব? সেদিন আমাকে প্রপোজ করলে তোমার মনে নেই? হ্যাঁ করেছি। বিয়ের কথা কখন বললাম? জোর করে বিয়ে করার কথা বলছো? আমাকে জোর করে বিয়ে করতে হবে না, আমি তোমাকে এমনিই বিয়ে করতে রাজি আছি। আমি তো তখন মজা করে বলেছিলাম। তাহলে আমিও মজা করে তোমার আব্বু আম্মুকে বলে দেই। এই খবরদার, আব্বু আমাকে কিছু বলবে না। বলবো না এক শর্তে। কি শর্ত? এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। এটা আমার সাথে অন্যায় করা হচ্ছে, আমি এটা মানবো না। আমি আবারও বলছি, আমার কথা শুনবে না, বাড়ি ছাড়বে। কোনোটাই না। তাহলে তোমার আব্বু আম্মুকে সত্যি বলতে হবে। এই মামা, রিক্সা থামাও, আমি বাড়ি যাব। এখন বাড়ি যাবে কেন? তোমাদের বাড়ি ছাড়া করতে যাব। এখন গিয়ে যদি সত্যি সত্যি বল দেয় তাহলে তো আমাদের বাড়ি ছাড়া করতে পারে। আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। আমার ডান হাতে ওর বাঁ হাত চেপে ধরে বললাম, প্লিজ যেও না, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু বাসার কাউকে কিছু বলো না। এই তো গুড বয়, এবার আমার হাতটা ছাড়ো। ওর হাতটা ছেড়ে দিলাম। আপাতত বাঁচা গেল। শোনো, তোমার প্রথম কাজ হলো আমার সাথে ভার্সিটি যাবে আসবে। আমাকে আর কি করতে হবে? আপাতত এটাই তোমার কাজ। আচ্ছা ম্যাডাম। ভার্সিটি পৌঁছে গেছি। রিক্সা থেকে নেমে তিথিকে বললাম, ম্যাডাম ভাড়াটা দিয়ে দিন। একটা নিরীহ মেয়ের কাছে ভাড়া চাইতে তোমার লজ্জা করে না? অপমানিত হয়ে নিজেই ভাড়াটা দিয়ে দিলাম। এই, তোমার ফোনটা দাও। আমার ফোন দিয়ে তুমি কি করবে? দিবে কি না বলো। এই মেয়ের এত সহজ আসলো কোত্থেকে বুঝতে পারলাম না। বিপদে যেহেতু পড়েছি তাই ওর কথা শুনতেই হবে, এই জন্য ফোনটা ওকে দিয়ে দিলাম। এই যে ম্যাডাম, আমি চললাম। এই শোনো, কি? যাবার সময় আমাকে নিয়ে যাবে। মেয়ে, আমি তোমার বড়, তাই আমাকে আপনি করে বলবে? আমি তোমাকে তুমি করেই বলবো। তুমি কত ভালো শোনা চাই, তাই না? আসলে বিপদে পড়েছি, তা না হলে থাপ্পড় মেরে তোমার ভূত ছাড়াতাম। মারো থাপ্পড়, দেখি কত জোরে মারতে পারো। তোমার সাথে ফালতু পেঁচাল করার সময় আমার নেই বলেই চলে আসলাম। বিপদের সময় হারামি বন্ধুগুলোকেও কাছে পাওয়া যায় না। ওদের এখন কোথায় খুঁজি? ফোন দিলেই তোদের পাওয়া যাবে। আসলে বিপদের সময় বুদ্ধিগুলো পালিয়ে যায়। আমি বাসার উদ্দেশ্যে চলতে শুরু করলাম। যেতে যেতে ভার্সিটির গেটে পৌঁছালাম। একটু অপেক্ষা করতেই রিক্সা পেয়ে গেলাম। রিক্সাতে উঠতে যাব এমন সময় তিথি চলে আসলো। এই, তুমি আমাকে পাগলি বললে কেন? তোমাকে পাগলি কখন বললাম? একটু আগে ফোনে বলেছ। ও, তাহলে তুমি একটু আগে ফোন করেছিলে? হ্যাঁ। পরিচয় দিলে না কেন? মনে ছিল না। এই জন্যই তো তোমাকে পাগলি বলেছি। কে? আমি পাগলি? আরে না, তুমি তো অনেক ভালো মেয়ে। আমি তো ভালো মেয়ে, কিন্তু তুমি পাগলি বললে কেন? সরি, আর পাগলি বলবো না। সরি বললে সব সমস্যার সমাধান হয় না, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এত মানুষের মধ্যে প্লিজ কিছু করো না, না হলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি চাইলে বাসায় গিয়ে শাস্তি দিতে পারো। না, আমি তোমাকে এখনই শাস্তি দেব। প্লিজ এখানে নয়, আড়ালে গিয়ে শাস্তি দিও। আমি তোমাকে মারবো না, তবে জরিমানা করব। যাক বাবা, বাঁচা গেল। তা তোমাকে 10 টাকা দিলে জরিমানা মিটবে? এই, আমাকে কি বাচ্চা পেয়েছ? ও, তুমি তো বড় মানুষ হয়ে গেছো, এই জন্য তোমাকে 30 টাকা দিই, কেমন? ওই ফাসলামি বাদ দাও, আমি ফুচকা খাবো, তুমি আমাকে ফুচকা খাওয়াবে, চলো। তুমি বাচ্চা মেয়ে নাকি যে তোমাকে মুখে তুলে ফুচকা খাওয়াতে হবে? তোমাকে খাইয়ে দিতে বলছি না? তাহলে তোমাকে নিজে গিয়ে খেতে কি মানা করলো?
আমি খাবো আর তুমি টাকা দিবে, এই জন্য তোমাকে নিয়ে যাব। আমার কাছে অত টাকা নেই। তুমি আমাকে মিথ্যা বলছো? সত্যি বলছি। তাহলে তোমার মানি ব্যাগ দেখাও। মানি ব্যাগ নেই। ছি ছি, তুমি এত মিথ্যা বলো আগে জানা ছিল না। কই মিথ্যে বললাম? সকালে তুমি মানি ব্যাগ থেকে টাকা বের করে রিক্সা ভাড়া দিলে আমার সামনে, তাও তুমি বলছো তোমার কাছে মানি ব্যাগ নাই। এই যা, মিথ্যে বলে ধরা খেয়ে গেলাম। আমাকে দিয়ে কিছুই হবে না। কিছু বলছো না কেন? কি আর বলবো, বলার মতো কিছুই নেই। না থাকলে চলো ফুচকা খাবো। গুনে গুনে 4 প্লেট ফুচকা খেলো। কি রাক্ষস মেয়ে! এর সাথে যার বিয়ে হবে তার কপালে দুঃখ আছে। আমাকে জোর করে 2 প্লেট খাওয়ালো। ওই কি ভাবছো? কিছু না। তাহলে ফুচকার বিলটা দিয়ে দাও। মামা, বিল কত? 300 টাকা। ফুচকার বিলের কথা শুনে মাথাটা গরম হয়ে গেল। আমার 7 দিনের হাত খরচের টাকা একদিনে শেষ করে দিল। না জানি আমার আরো কত টাকা শেষ করবে, একমাত্র আল্লাহ ভালো জানে। চলো এখন বাসায় যাব। আমি যাব না। আচ্ছা, যাওয়ার টাকা আমি দেব, এখন চলো। আরে, গরু মেরে জুতো দান করছে। কিছু বললে? না তো। তাহলে চলো বাসায় যাই। আমি রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। বাসার সামনে চলে আসছি। রিক্সা থামলে তিথি ভাড়া দিয়ে দিল। আই শোনো। জি ম্যাডাম, বলেন। তোমাকে প্রথম দিন দেখে অনেক সাহসী মনে করেছিলাম, কিন্তু তুমি তো দেখছি একটা ভিতুর ডিম। কি আমি ভীতু? তো তাছাড়া। এ বলে আস্তে আস্তে চলে গেল। মেয়েদের মন বোঝা বড় দেয়, কারণ ক্ষণে ক্ষণে এর রং বদলায়। যাই হোক, তিথির শেষ কথাটা একটা রহস্যের গন্ধ পেলাম। সেই রহস্যটা আমাকে বের করতে হবে। বাসায় এসে গোসল করে শুয়ে পড়লাম। এই দুপুরে শুয়ে পড়লি যে, শরীর খারাপ করলো নাকি? না মা, এমনি। ও আচ্ছা, একটা কথা বলার ছিল। মা, কি কথা? তোর ওই বাড়িওয়ালি আন্টি তোকে ডেকেছে। আন্টি আমাকে ডেকেছে কেন? সেটা তো আমি বলতে পারবো না। ও আচ্ছা। মা, আন্টি কখন এসেছিল? তুই আসার একটু আগে। ও আচ্ছা, আমি কি আন্টির সাথে কথা বলে পরে বলবো? আচ্ছা। বিথি আবার আন্টিকে কিছু বলে দেয়নি তো? যদি বলে দেয় তাহলে আমার কি হবে, একমাত্র আল্লাহ ভালো জানে। টেনশনে ঘুমাতে পারলাম না। সময় যেন কাটছেই না। বিকেল কখন আসবে, অপেক্ষার সময় যেন কাটেই না। অবশেষে বিকেল আসলো। আন্টির সাথে কথা বলতে দোতলায় উঠলাম। আন্টিকে বললাম, আমাকে ডেকেছিলেন? একটা কথা বলার ছিল। কি কথা বলবে আল্লাহ ভালো জানে। মনে মনে সাহস নিয়ে বললাম, জি আন্টি বলুন। আসলে কথাটা তুমি কিভাবে নেবে? এই কথাটা শুনে মনে হলো বিপদ আমার ঘনিয়ে আসছে। নিজেকে শক্ত করে বললাম, আন্টি আপনি নির্ভয়ে বলুন। আসলে বিথি বলল। কি বলেছে বিথি? তুমি নাকি ভালো হিসাব বিজ্ঞান পড়াও, তাই বিথি তোমার কাছে পড়তে চাই। যাক বাবা, বাঁচলাম। অন্য কিছু বলেনি, পড়ার কথাই বলেছে। কিছু বলছো না কেন? আসলে আন্টি, আমি তোমার আম্মুর কাছ থেকে শুনেছি তুমি কাউকেই পড়াও না। হ্যাঁ আন্টি, আম্মু ঠিকই বলেছে। আমার আসলে পড়ানোর অভিজ্ঞতা নেই। আসলে বিথি খুব জেদি মেয়ে, তাই তোমাকে আবার অনুরোধ করছি। যদি না পড়াই তাহলে আন্টিকে ওই দিনের কথা বলে দিতে পারে। কি করি এখন? সব কিছুর অভিজ্ঞতা রাখতে হয়, এর মধ্যে দিয়ে পড়ানোর অভিজ্ঞতাটা বাদ যাবে কেন? তাই আন্টিকে বলে দিলাম আমি পড়াবো। বাবা, তুমি আমাকে বাঁচালে আমার জল্লাদ মেয়ের হাত থেকে। আন্টি, ওকে জল্লাদ বলছেন কেন? তুমি ওকে পড়াও, তাহলে বুঝতে পারবে। কি বিপদে বললাম আমি? যা হবার হবে, ভেবে আর লাভ নেই। আন্টি, ওকে কখন থেকে পড়াতে হবে? রাত 7টা থেকে 8টা পর্যন্ত। আচ্ছা, এখন তাহলে আমি আসি আন্টি। আচ্ছা, যাও। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। রুমে চলে আসলাম। একটু পর বিথিকে পড়াতে যেতে হবে। কী থেকে পড়ানো শুরু করবো বুঝে উঠতে পারলাম না। এরা দু বোন আমাকে নিয়ে খেলা শুরু করছে। আমাকে এরা কী করতে চায়, এদের কথায় কিছুই বুঝে উঠতে পারি না। এখন এসব নিয়ে ভাবা যাবে না, পড়াতে যেতে হবে। চললাম জীবনের প্রথম প্রাইভেট পড়াতে। দোতলায় উঠে কলিং বেল চাপলাম। একটু পর বিথি দরজা খুলে দিল। ওর দিকে তাকে চোখ ফেরাতে পারলাম না। আসলে বিথিকে লাল শাড়িতে একদম অপরূপ সুন্দরী লাগছে। এমন করে কি দেখছেন? কিছু না তো। আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলছেন। আসলে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই? হুম। ধন্যবাদ। বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ও, কথা বলতে বলতে ভুলেই গেছি, ভেতরে আসুন। ভেতরে গেলাম। তোমার পড়ার টেবিলে চলো। চলুন আমার সাথে। ভিতির পিছু পিছু চললাম। একটু পর রুমে প্রবেশ করলাম। আমার রুমের মতো না, বেশ সুন্দর করে গোছানো। এক কথায় রুমটা ভালো লেগে গেল। বিথি টেবিলের পাশে একটা চেয়ার দেখে আমাকে বসতে বলল। আমি চেয়ারে বসে পড়লাম। টেবিলের অপর প্রান্তে আরেকটা চেয়ারে বিথি বসলো। এভাবে কখনো কোনো মেয়ের সাথে বসা হয়নি, তাই ভেতরে ভেতরে ভয় পাচ্ছি। কি বলে পড়ানো শুরু করবো বুঝে উঠতে পারলাম না। কি ভাবছেন? কিছু না। আজকে কিন্তু আমি পড়বো না। কেন পড়বে না? এমনি, এটা আমার ইচ্ছা। আমি এটা মানতে পারবো না।
না মানলে কিছুই করার নাই। আর বেশি চালাকি করলে আম্মুর কাছে আগের কথা বলে দিব। যাও বলো কি, আমি তোমাকে পড়াবই না। আপনি তো রেগে যাচ্ছেন কেন? তো তোমার কথা শুনে কি করব বলো? আসলে বলতে হবে না, একটা থাপ্পড়ের জন্য কান ধরে উঠবোস করেছো, এতেও তোমার শান্তি হয়নি? এখন আবার ব্ল্যাকমেল করছো। সরি। তোমাকে সরি বলতে হবে না, তুমি তোমার আম্মুকে গিয়ে সব বলে দাও। তিনি হয়তো আমাদের বাসা থেকে বের করে দেবে, এতে আমার ভালোই হবে। অন্তত তোমার ব্ল্যাকমেলের হাত থেকে বাঁচা যাবে। আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। বলে চেয়ার থেকে উঠে পড়লাম। বেঁধে উঠে আমার হাত চেপে ধরলো। আমার হাত ধরলে কেন? আপনি এভাবে চলে গেলে আম্মু খুব কষ্ট পাবে। আমি কথা দিচ্ছি আপনাকে আর কখনো ব্ল্যাকমেল করব না। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। আমার একটা কথা আছে। কি কথা? তোমাকে পড়ানোর সময় আমাকে স্যার বলবে। আচ্ছা, চেষ্টা করব। বিথিকে কিছুক্ষণ পরিয়ে চলে আসলাম। এখন তাহলে পড়ানো শুরু করেন। যাক, একটা রাত থেকে বাঁচলাম, আর একটা রাত থেকে বাঁচতে পারলেই হয়। এই শুভ সংবাদটা রাফিকে দিলে ভালোই হয়। তাকে ফোন করলাম। প্রথমবার ফোন দিলাম, ফোন ওয়েটিং। দ্বিতীয়বারও তাই। তৃতীয়বার ফোন ধরলো। এই যে ম্যাডাম আসুন, রিক্সা পেয়েছি। তিথি রিক্সায় উঠলো। তারপর আমি উঠলাম। রিক্সায় চলতে শুরু করলো ভার্সিটির উদ্দেশ্যে। আমি চুপচাপ হয়ে বসে আছি। নীরবতা ভেঙে তিথি বলল, আমাকে একটা সাহায্য করতে পারবে? কি সাহায্য? তোমাকে বললে তুমি কেমন ভাবে নেবে? আমি এবার কেমন ভাবে নেব? আমি তো তোমাকে সবসময় ব্ল্যাকমেইল করি, তাই তুমি যদি না করো। তোমার কথায় কখন না করলাম? তাছাড়া তুমি তো আমার মায়ের কাছ থেকে স্পেশাল অর্ডার নিয়েছো, যার কারণে আমি তোমার সব কথা শুনতে বাধ্য। অর্ডার তো নিছি, কিন্তু তোমার উপর চাপ দেওয়া কি ঠিক? অন্য সময় আমার উপর যে কোনো কাজ জোর করে চাপিয়ে দাও, আর এখন দরদ দেখাচ্ছ। কারণটা কি জানতে পারি? তোমাকে দেখলে কেমন বাচ্চা বাচ্চা লাগে। কি? আমি বাচ্চা? তুমি তো মেয়ে মানুষ দেখে ভয় পাও, এই জন্য তোমাকে বাচ্চা না বলে গাধা বলা উচিত। ওই, আমি গাধা না। আমি যা বলি তুমি তা গাধার মতো করেই দাও, এই জন্যই তুমি একটা গাধা। আমাকে কিন্তু চরম অপমান করা হচ্ছে। করছি, তুমিও পারলে করো। আজকে আন্টি গিয়ে সব বলে দেব। আমার আম্মুকে কি বলবে? যা বলার আন্টি কি বলবো। এখন তুমি বসে থাকো। তুমি শুয়ে থাকো। তোমার সাথে ঝগড়া করার ইচ্ছে করছে না। ভালো। ভার্সিটিতে পৌঁছানোর পর গত দিনের মতো আজকে আমার রিক্সা ভাড়া দেওয়া লাগলো। তারপর ক্লাসের উদ্দেশ্যে চলতে শুরু করলাম। পেছন থেকে তিথি আমাকে ডাক দিল। কিছু বলবে? কি? রিক্সাতে বললাম না একটু সাহায্য করার কথা? বলেছিলে। তা আমাকে কি করতে হবে? আজ ক্লাস শেষ করে আমি শপিং করব। তুমি যদি আমার সাথে যেতে তাহলে আমার উপকার হতো। শুনেছি মেয়েদের শপিং করতে অনেক সময় লাগে। আজ তাহলে কখন শপিং শেষ হবে আল্লাহ ভালো জানে। কিছু বললে না যে? এই কথা বলতে গিয়ে রিক্সাতে আমার সাথে কতক্ষণ ঝগড়া করলে। তুমি তো ঝগড়া বাঁধিয়েছ। এখন যত দোষ সব আমাকে দিচ্ছ। ওসব কথা বাদ দাও, আমার সাথে যাবে কি না? না গেলে আম্মুকে আবার কিসে উল্টাপাল্টা বলবে। এর সাথে যাওয়াই ভালো। এই জন্য বললাম আচ্ছা যাব। ওকে, তাহলে আমি ক্লাসে গেলাম। আমি ক্লাসে চললাম। ক্লাসে গিয়ে দেখে রাফি মন খারাপ করে বসে আছে। এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোকে কি আবার সব কথা বলতে হবে? হায় আল্লাহ, দেখছি আমার বন্ধুরও রাগ আছে। তবে আমার উপর রাগ না দেখিয়ে তোর ভিলেন হবু শ্বশুরের উপর রাগ দেখালে ভালোই হতো। আমার আর হবু শ্বশুর হলো কোথায়? ওর মেয়েকে তো অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। বললে কি বিয়ে দেওয়া হয়ে গেল? এত টেনশন করিস না, আমি তো আছি। তুই আমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি করতে পারবি বল? তুই আমার জানের দোস্ত, তোর জন্য সব করতে পারি। তুই কি পারবি মিমকে আমার কাছে এনে দিতে? না পারলে তোর জন্য আমাকে পারতেই হবে। তুই মন খারাপ করিস না। ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি, এমন সময় তিথি ফোন করলো। হ্যালো, কোথায় তুমি? এই তো ক্যান্টিনে বসে আছি। তুমি তাড়াতাড়ি ভার্সিটির গেটে চলে আসো। আচ্ছা আসছি। এই মেয়ের জন্য কোনো কিছুতেই শান্তি নেই। দোস্ত তোরা থাক, আমাকে এখন যেতে হবে। মাথায় রাফি চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিছু করি। তার উপর আছে ওরা দুই বোন, সব মিলে পাগল হওয়ার অবস্থা। আমাকে একটু দেরি করে আসতে দেখে তিথি বলল, এইটুকু পথ আসতে তোমার এত সময় লাগে? আমার তো ডানা নেই যে তুমি ডাকা মাত্রই সেখানে উড়ে হাজির হব। ফালতু কথা বাদ দিয়ে রিক্সায় ওঠো, শপিং করতে যাব। আমি আর কোনো কথা না বলে রিক্সায় উঠে বসলাম। তিথি অনেকক্ষণ ঘুরে ঘুরে শপিং করলো। শপিং শেষে বাসায় আসলাম। আজ এত দেরি করলি যে? আমি একটা কাজে আটকে গেছিলাম। কি কাজ? ওটা তোমার না জানলেও হবে। মুখ হাত ধুয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা আম্মু। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। এখন মিমকে নিয়ে পালানোর একটা প্ল্যান করতে হবে। অনেক ভেবে একটা প্ল্যান করলাম, কিন্তু কাজটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন কাল রাতে করা যাবে। এখন কিছুটা সময় ঘুমিয়ে নিই। সন্ধ্যার সময় আবার বিথিকে পড়াতে যেতে হবে।
ঘুম থেকে উঠলাম সন্ধ্যার আগে, কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে এলাম যাতে মনটা ভালো হয়ে যায়। সন্ধ্যার পর গেলাম প্রাইভেট পড়াতে। আমাকে দেখে বিথি বলল, স্যার আপনি দেখছি একদম ঠিক সময় চলে এসেছেন। আসলাম আর কি, আজেবাজে কথা বাদ দিয়ে পড়তে বসো। স্যার আমি তো পড়ার জন্য আপনাকে স্যার বানাইনি। তো আমার কাছে পড়তে কেন জেদ করলে? আমার কেন জানি সবসময় আপনার কথা মনে পড়ে, ইচ্ছা হয় সবসময় আপনার সাথে কথা বলি। এই, তোমার ফিল্মি কথা বাদ দিয়ে পড়তে বসো। স্যার আমি কিন্তু সত্যি বলছি। কি সত্যি? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? আগে ঠিকই ছিল, কিন্তু যেদিন আমাকে থাপ্পড় মারলেন সেদিন থেকে আমার মনে জায়গা করে নিলেন। হায় আল্লাহ, থাপ্পড় খেয়ে কি কেউ প্রেমে পড়ে? বিথি আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, তবু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচেও থেকেও যেন মরেছি, থাপ্পড় খেয়ে তোমার প্রেমে পড়েছি। এই, তোমার এই ফালতু গান বলা বন্ধ করো। কেন স্যার, ভালো লাগছে না বুঝি? থাপ্পড় খেয়ে কি কেউ প্রেমে পড়ে? আমি পড়েছি। থাপ্পড় দিয়ে তোমার ভালোবাসার ভূত ছাড়াতে হবে। ভালোবাসা কি অপরাধ? না, তবে ভুল মানুষকে ভালোবাসা অপরাধ। আপনি কি কাউকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। ওর হাত থেকে বাঁচতে মিথ্যে বললাম। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। তোমার এসব ন্যাকামো বাদ দিয়ে পড়তে বসো। আমি আজকে পড়বো না, আপনি এখন যেতে পারেন। আমার ভালোই হলো, আমি চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে স্বপ্নে দেখি বিথি সুইসাইড করছে। এটা দেখার পর আমার ঘুম হারিয়ে যায়। পড়ানোর সময় কীভাবে বলা ঠিক হয়নি, একটু বুঝিয়ে বললেই হতো। এখন যদি উল্টাপাল্টা কিছু করে বসে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সারা রাত উল্টাপাল্টা চিন্তায় ঘুমই হলো না। সকালে নাস্তা করে চললাম ভার্সিটিতে। তিথির আম্মু অসুস্থ, এই জন্য তিথি আসেনি। এতে আমার ভালো হয়েছে, শান্তি মতো যেতে পারছি। হঠাৎ বিথির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। ভার্সিটিতে এসে পড়েছি। কথা মতো আকাশ আর রাফি গেটে দাঁড়িয়ে আছে। রিক্সা থেকে ওদের কাছে গেলাম। আকাশকে বললাম, দোস্ত, তোর বাইকটা আজ আমাকে দিবি? আচ্ছা নিস। আকাশ আর রাফি, তোরা দুইজন আজকে রাত 11টার সময় বাস স্ট্যান্ডে অপেক্ষা করবি। কেন? রাফির জন্য সারপ্রাইজ আছে। তাহলে আমাকে কেন আসতে হবে? ওকে যে সারপ্রাইজ দেবো তুই তার সাক্ষী হবি। আমার কিছু কাজ আছে, এখন যেতে হবে। তোর বাইকটা নিয়ে গেলাম। ফেরত দিবি কখন? রাত্রেই পাবি। আচ্ছা, এই নে চাবি। বাইক নিয়ে চললাম মার্কেটে। কিছু ড্রেস কিনতে হবে। কেনাকাটা শেষ করে বাইরে আসলাম। ফোনটা বের করে মিমকে ফোন দিলাম। হ্যালো মিম, কেমন আছো? ভাইয়া ভালো নেই। কেন? আব্বু আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। আমি রাফিকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি কিছু একটা করুন। তুমি কোনো চিন্তা করো না। আজ রাত 10টায় তুমি কি তোমার বাসার সামনে আসতে পারবে? পারবো। আমি ফোন দিলে তুমি চুপি চুপি বের হয়ে চলে আসবে, কেউ দেখলে বিপদ আছে। আচ্ছা, আমি সাবধানে আসবো। আচ্ছা, এখন তাহলে রাখি। রাত 9:50। মিমের বাসার সামনে বাইক নিয়ে থামালাম। ফোনটা বের করে মিমকে ফোন দিলাম। ও ফোনটা কেটে দিল। আমি নিচে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ও কালো বোরখা পরে হাতে একটা ব্যাগ নিয়ে বের হয়ে আসলো। তুমি তো দেখছি একদম পালানোর প্রস্তুতি নিয়ে বের হয়েছো। দুপুরে আপনার কথাই বুঝেছি পালাতে হবে। এখানে বেশি কথা বলা যাবে না, তাড়াতাড়ি বাইকে উঠে বসো। মিম বাইকে বসলো। বাইক চালাতে লাগলাম। বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আমার বলা মতো জায়গায় ওরা দুজন দাঁড়িয়ে আছে। বাইক থামালাম। আমাকে রাফি জড়িয়ে তুললো। এই ছাড়, আগে নামতে দে। দোস্ত, তোর এই উপকারের কথা কোনো দিনও আমি ভুলবো না, কোনো দিনও না। তুই তো দেখছি পালানোর সব প্রস্তুতি নিয়ে এসেছিস। তোর মাথায় এত বুদ্ধি কোত্থেকে এলো? মিম আমাকে সব বলেছে। তাই তো বলি, এখন এসব কথা বাদ দে। আগে তোদের বিয়ে পড়াতে হবে। এখন কাজ অফিসে চল। দুজনের বিয়ে সম্পূর্ণ হলো। ওদের হাতে দুপুরের কেনা জিনিসপত্রগুলো তুলে দিলাম। এখানে কি আছে? খুলে দেখ। এসব কখন কিনলি? দুপুরে কিনেছি। এখন বাস স্ট্যান্ডে চল, রাত 1টায় তোদের বাস। আমাদের বাস মানে? তোরা হানিমুনে কক্সবাজার যাচ্ছিস। এই নে বাসের টিকিট, আর এটা তোদের হোটেলের টিকিট। বাস স্ট্যান্ডে চলে আসছি। রাফির পকেটে 5,000 টাকা গুঁজে দিলাম। এরপর ওদের বাসে তুলে দিলাম। একটুবার বাস চলতে শুরু করলো। দুজনকে একসাথে করতে পেরেছি ভেবে মনের ভিতর অনেক ভালো লাগে কাজ করলো। আমি আকাশকে বললাম, রাত অনেক হয়েছে, এখন বাসায় যাওয়া দরকার। আকাশ বলল, আমি তোকে বাসায় নামিয়ে দিয়ে বাইক নিয়ে চলে যাব। আচ্ছা। আকাশ আমাকে বাসার সামনে বাইক থেকে নামিয়ে দিল। বাসাতে ঢুকতে বড় ধরনের শখ খেলাম। দেখি আব্বু আম্মু দুজনেই জেগে আছে। আব্বু আমার দিকে রাগি চেহারা নিয়ে বলল, শয়তান, এত রাতে বাইরে কি করছিস বল? আব্বুর দমকে আমার গলা শুকিয়ে গেল। কি বলবো ভেবে পাচ্ছি না। এই আব্বুর দমক শুনলেই আমার মাথার কাজই করে না। আমি কিছু বলছি না দেখি আবার আব্বু বলল, ওই কথা বলছিস না কেন? আসলে আব্বু, আমার কথার মাঝখানে আম্মা আমাকে থামিয়ে দিয়ে বলল, ছেলেকে কেউ এভাবে ধমকায়?
তোমার ছেলে রাত 2টায় বাসায় ফিরবে আর আমি শাসন করতে পারবো না? এটা তো হবে না। তুমি আমার ছেলেকে কিছুই বলতে পারবে না। বলছে, ছেলে খালি ওর একার। আব্বু আম্মুর এমন চলতে থাকলে একটু ঝগড়া লেগে যাবে। তাই আমি বললাম, তোমরা দুজনে ঝগড়া থামাবে নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? এই বলে আমি রুমে চলে আসলাম। তাড়াতাড়ি দরজা আটকে শুয়ে পড়লাম। যাক, আজকের মতো বেঁচে গেছি। আসলেও এত রাতে বাসা আসা ঠিক হয়নি, কিন্তু রাফির জন্য এসব করতে দেরি হয়ে গেল। কিন্তু এসব তো আর আব্বু আম্মুকে বলা যাবে না। আর কোনো কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বললো বাজার করে আনতে। মায়ের বাধ্য ছেলের মতো বাজার করে নিয়ে আসলাম। রুমে এসে দেখি তিথি দুবার কল করেছে। এত সকাল সকাল কেন কল করছে ভেবে পেলাম না। ভাবতে লাগলাম কল দিব কি না। একটু পর আবার তিথি কল করলো। হ্যালো। ওই ফোন ধরো না কেন? দেখো তো কতবার কল করছি। মাত্র 2বার কল দিয়ে এত জারি দিচ্ছ কেন? জরুরি কথা আছে, এই জন্যই কল দিচ্ছি। তাই কি তোমার জরুরি কথা শুনি? ফোনে বলা যাবে না, তুমি সাথে আসো। বলে কল কেটে দিল। কি আজব রে, কি এমন কথা যে শোনার জন্য আবার সাথে যেতে হবে? এত ভেবে কি হবে, আগে গিয়ে শুনি কি বলে। একটু পর সাথে গিয়ে দেখি তিথি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, এতক্ষণ লাগে আসতে? মাত্র 5 মিনিট দেরি হয়েছে, এই জন্য এত রিয়াক্ট করার কি আছে বুঝি না। অপেক্ষা করা কতটা কষ্ট তা তুমি কি বুঝবে? তোমার এসব ফালতু কথা বাদ দিয়ে বলো কি জন্য ডাকলে? আসলে আমার কথাটা কিভাবে নিবে সেটা নিয়েই টেনশনে আছি। আমার সাথে এত কিছু করার পর আমাকে নিয়ে তোমার টেনশন হয়? দেখো অনেক ফাজলামি করবে না। আচ্ছা, ফাজলামো করবো না। এখন বলো আমাকে কি করতে হবে? আমাকে প্রমিস করো কাজটা করবে। আচ্ছা, আমি কি তোমার কোনো কাজ না করছি? আমি অত কিছু জানি না, প্রমিস করো, না হলে আন্টিকে গিয়ে বলবো তুমি আমাকে প্রপোজ করছো। কে মেয়ে বাবা, শুধু ব্ল্যাকমেল করে। প্রমিস করো কাজটা করবে, তাহলে আন্টিকে এসব বলবো না। কোন দুঃখ যে প্রপোজ করেছিলাম, কোন উপায় না পেয়ে বললাম আচ্ছা প্রমিস করলাম কাজটা করব। এখন বলো কাজটা কি? আজকে আমার বান্ধবীর বার্থডে, ওখানে তোমাকে আমার সাথে যেতে হবে। এই সিম্পল কাজের জন্য আবার প্রমিস করানো লাগে নাকি? আরে আসল কাজটার কথা তো ভুলেই গেছি। দেরি করছো কেন, ওটা বলো। আমার বান্ধবীরা সবাই জানে তুমি আমার বয়ফ্রেন্ড, তাই তোমাকে আমার বয়ফ্রেন্ডের অভিনয় করতে হবে। তিথির কথা শুনে মনে হলো আমি আকাশ থেকে পড়লাম। মায়ে বলে কি এসব? আমি তিথিকে বললাম, তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড হলাম কখন? যেদিন কলেজে প্রপোজ করছো সেই দিন থেকে। কতবার বলবো, সেদিন ফান করে প্রপোজ করছি। আমি এত কিছু বুঝি না, তুমি আমার কথা না শুনলে আমি সত্যি সত্যি আন্টিকে বলে দেব। বলেই তিথি ছাদ থেকে নামতে লাগলো। কোথায় যাও? আন্টির কাছে, তার ছেলের কুকর্মগুলো বর্ণনা করতে। তিথি আর থামলো না, সরাসরি নিচে গিয়ে আম্মুকে ডাকতে লাগলো। তিথি ডাক শুনে আম্মু বেরিয়ে এলো। আপনার গুণধর ছেলে কি করছে শুনবেন? এই মনে হয় বাস খেয়ে গেলাম। এখন তো মনে হয় সত্যি সত্যি প্রপোজ করার কথা বলে দেবে। যদি বলে তাহলে আব্বু আম্মু দুজন আমাকে পিঠে হাসপাতালে ভর্তি করাবে। বিপদের কথা মাথায় রেখে বললাম, এই আমি কিছু করিনি। আম্মু আমাকে চুপ করতে বলে তিথিকে বলল, আসলে আন্টি আজকে আমার বান্ধবীর বার্থডে, এই জন্য আমাকে ইনভাইট করছে, কিন্তু আম্মু আমাকে একা একা যেতে দিবে না। এই জন্য আপনার ছেলেকে কত করে বলেছি আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু ও আমার কথা শুনছেই না। এখন যদি বান্ধবীর বাড়িতে না যাই তাহলে ও মন খারাপ করবে। এখন বলেন আমি কি করব? তিথির কথা শুনে আম্মু কিছুক্ষণ চুপ রইল। এরপর বলল, অনেক তিথিকে ওর বান্ধবীর বাসায় নিয়ে যাবি, আসবি, মনে থাকে যেন। কিন্তু আম্মু। তোর কোনো বাহানা শুনতে চাচ্ছি না, তুই তিথির সাথে যাবি, এটাই ফাইনাল। আম্মু তো আসল কাহিনী না জেনেই তিথির সাথে যেতে বলল। এখন আম্মু যখন বলছে যেতেই হবে, ওখানে যে আবার কি হবে আল্লাহ ভালো জানে। তিথি আমার কাছে এসে ফিসফিস করে বলল, মিস্টার অনেক যাবে না বললে এখন তো ঠিকই রাজি হলে, এরপর যদি আমার কথার অবাধ্য হয়েছ তাহলে তোমার খবর আছে। দেখো তিথি, কাজটা ঠিক করলে না। কি ঠিক আর কি ভুল সেটা আমি ভালো করেই জানি, সো এটা আমাকে বুঝাতে আসবে না, কেমন? আর হ্যাঁ, সন্ধ্যায় রেডি থাকবে। তাহলে রাতে তো বিথিকে পড়ানো হবে না? বিথির পড়ানো নিয়ে তুমি এত টেনশন করছো কেন? ওর তো সামনে পরীক্ষা, এটা তো তোমাকে মাথায় রাখতে হবে। একদিন না পড়ালে কিছুই হবে না, বুঝলে? আমি আর কোনো কথা না বাড়ি রুমে চলে আসলাম। একটু পর ভার্সিটি যেতে হবে। নাস্তা করে রেডি হয়ে তিথির সাথে ভার্সিটি চলে আসলাম। আসার সময় একটা কথাও বলিনি। ক্লাসে এসে তিথিকে ফোন দিলাম। তিথি বলল ওর যেতে দেরি হবে, আর ওর জন্য অপেক্ষা না করে বাসায় চলে আসলাম। দুপুরে ঘুমিয়ে আছি, মনে হচ্ছে কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। চোখ খুলে দেখি বিথি দাঁড়িয়ে আছে। আমি বিথিকে বললাম, আমার রুমে কি করছো? আপনার রুমে আসা মানা নাকি? মানা। তাও আমি আসবই। এই সময় আম্মু যদি ওকে আমার রুমে দেখে তাহলে খারাপ কিছু ভাবতে পারে। এই জন্য বিথিকে বললাম, দেখো
আম্মু দেখলে আবার মাইন্ড করবে। তুমি এখন যাও। শাশুড়ি আম্মাই আমাকে আসার অনুমতি দিয়েছে, সো উনি আমাকে কিছুই বলবে না। এই পিচ্ছি মেয়া, তুমি আমার আম্মুকে শাশুড়ি বলছো কেন? তো শাশুড়িকে কি বলবো? ধ্যাত, তোমার মাথাটা তা ছিঁড়ে গেছে। মাথার ডাক্তার দেখাও। আমার ডাক্তার তো আপনি। আপনি আমার হলে আমি এমনিই ভালো হয়ে যাব। বিথি, তোমাকে গতকাল এইসব বিষয় নিয়ে কথা বলতে মানা করছি, তারপরে শুনছো না কেন? এই যে মিস্টার, আমাকে আপনি বাধা দিতে পারেন না, পারবেন না। আমি আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো। তোমাকে আমি আগে বলেছি আমার গার্লফ্রেন্ড আছে। আমাকে মিথ্যা বলে লাভ নাই। তোমার বিষয়ে সব খোঁজ নেওয়া শেষ। আর এটাও জানি তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। হায় হায়, এই মেয়ে এসব জানলো কিভাবে? ওই বিড়বিড় করে কি বলেন? সেটা শুনে তুমি কি করবে? এখন থেকে আপনার সব কিছু জানার অধিকার আমার আছে, বুঝলেন? দেখো বিথি, তুমি একটা পিচ্ছি মেয়ে, তোমার সাথে আমাকে মানায় না। ওই আমি পিচ্ছি? দাঁড়ান দেখাচ্ছি, আমি পিচ্ছি না। এই বলে বিথি আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমার ঠোঁটে কিস করে বসলো। টানা 2 মিনিট করার পর আমাকে ছেড়ে দিল। আর একটু হলে আমার দম বন্ধ হয়ে যেত। এবার তো মনে হয়েছে আমি পিচ্ছি না। লুচ্চা মেয়ে, আমার ঠোঁটটা কামড় দিয়ে দাগ বসে দিছে। তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি দিবেন শুনি? ইচ্ছে করছে থাপ্পড় দিতে। থাপ্পড় দিতে হবে না, চাইলে আপনি আমাকে কিস করতে পারেন। এই মায়ের সাথে আর কিছুক্ষণ থাকলে আমার কিছু আর করা লাগবে না, ও সব কিছু করে ফেলবে। এর ভিতরে মা যদি দেখে ফেলে, এই পাগলি মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেবে। এসে রুম থেকে কেটে পড়া ভালো। দেখো, আমার আম্মু দরজাদারি সব দেখে ফেলেছে। আমার কথা শুনে বিথি ঘুরে তাকালো। এই সুযোগে আমি লাফ দিয়ে খাট থেকে নেমে পড়লাম। যাক বাবা, এখনকার মতো বাঁচলাম। আয়নার সামনে গিয়ে দেখি আমার নিচের ঠোঁটটা হালকা কেটে গেছে। শয়তান রাক্ষস মা এটা আমার ঠোঁটটা শেষ করে দিল। একটা পিচ্চি মেয়ে জোর করে আমাকে কিস করেছে, এটা কেউ জানলে আমার মান সম্মান সব চলে যাবে। এসব ভাবছি, এমন সময় আম্মু পিছন থেকে বলল, বিধিকে পড়ানো বাদ দিয়ে এখানে কি করিস? আসলে আম্মু। ওই, তুই তোতলাচ্ছিস কেন? আমার দিকে ঘুরে দাঁড়া, দেখি তোর কি হয়েছে। আমি ঘুরে দাঁড়ালাম। আম্মু আমার ঠোঁট কাটা দেখে বলল, অমন করে তোর ঠোঁটে কি কামড় দিছে? আমি কিছু বলতে যাবে এমন সময় বিথি এসে বলল, আন্টি, অনেক ভাইয়াকে বড় পিঁপড়া কামড় দিছে, আমি নিজে দেখেছি। কি মিথ্যাবাদী মেরে বাবা, নিজের ঠোঁট কামড়ে এখন বেচারা নির্দোষ পিঁপড়াকে দোষারোপ করছে। কিন্তু আম্মুকে যদি সত্যটা বলে দেয় তাহলে আমার কথা বিশ্বাসই করবে না। আপাতত বিথির কথায় সায় দেওয়া উচিত বলে মনে করলাম। এই জন্য আমি বললাম, হ্যাঁ আম্মু, একটু আগে একটা বড় পিঁপড়া সেই জোরে কামড় দিছে। পিঁপড়াটার একটু দয়মায় নেই, দেখো কামড় দিয়ে আমার ঠোঁটটা করছে কি। তোদের দুজনের মাথা পাগল হয়ে গেছে? পিঁপড়া কখনো কামড় দিয়ে রক্ত বের করতে পারে? আম্মু, কালো মোটা বড় পিঁপড়া। পিঁপড়া কাটুক আর যেই কাটুক, রক্ত বের হচ্ছে, আমার সাথে আয়, ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমি আর কোনো কথা না বলে আম্মুর সাথে রুমে আসলাম। বিথি ওর মতো দোতলায় চলে গেল। ওষুধ লাগিয়ে দিয়ে আম্মু বলল, ওই হারামজাদা পিচ্চি মাইয়া, তোর ঠোঁটে কামড়ে রক্ত বের করে দিছে আর তুই কিছুই করতে পারিস নাই? আম্মু, তুমি সব কি বলতেছো? আমি কিছুই বুঝছি না। আমার কাছে নাটক করবি না, আমি তোর ঠোঁট দেখেই বুঝেছি এসব ওই বদমাইশ মাইয়ার কাম। আম্মুর কথা শুনে মনে হলো আমি লজ্জায় মরে গেলাম। কি বলবো ভেবে না পেয়ে উঠে চলে এলাম। দূর, মাও টের পেয়ে গেল। এখন আম্মু যদি আব্বুকে বলে দেয় তাহলে আমার কপালে কী হবে আল্লাহ ভালো জানে। উল্টাপাল্টা চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। রুমে বসে ফোন টিপছি, এমন সময় তিথি এসে বললো রেডি হতে। আমি ভাবলাম কী ড্রেস পরে যাওয়া যায়, কিন্তু কোনো ড্রেসই সিলেক্ট করতে পারছি না। আম্মা এসে বলল, তিথির সাথে কখন যাবি? এই তো একটু পর, কিন্তু কোন ড্রেস পরবো বুঝছি না। বোকা ছেলে, পাঞ্জাবি পরে যা। আম্মা আমার নীল পাঞ্জাবিটা দিয়ে বলল, এটা তোকে সুন্দর মানাবে। আমি আর কথা না বেড়ে রেডি হয়ে নিচে অপেক্ষা করতে লাগলাম। একটু পর তিথি আসলো। তিথি নীল শাড়ি পরেছে। নীল শাড়িতে তিথিকে পরীর মতো লাগছে। আমি তো কখনো পরি দেখিনি, হয়তো পরীর এমনই দেখতে। আমাকে হা হয়ে থাকতে দেখে তিথি বলল, এভাবে না দেখে রিক্সা ভাড়া করো। আমি একটা রিক্সা ঠিক করলাম। এরপর দুজনে রিক্সা উঠে বসলাম। তিথি আমার হাতে একটা উপহারের বক্স ধরিয়ে দিল। এটা আমি ধরবো কেন? চুপচাপ ধরে রাখো আর বেশি কথা বলবে না। কি মেরে বাবা, আমাকে শাসন করছে। কিছুক্ষণ পর তিথির বান্ধবীর বাসার সামনে চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দিলাম। এরপর তিথি আমাকে সঙ্গে করে বান্ধবীর বাসায় নিয়ে গেল। ভেতরে অনেক মানুষ, তবে সুন্দরী মেয়েদের আনাগোনা একটু বেশি। তিথি আমাকে বলল, আর শোনো, কোনো মেয়ের দিকে তাকাবে না বলে দিলাম। যদি দেখি তাহলে গিয়ে আন্টিকে বলে দিব। তিথি, এটা কিন্তু ঠিক না। কি ঠিক কি ভুল সেটা আমি দেখব। আপাতত এখন আমার সাথে চলো। আমি আর কথা না বলে তিথির সাথে যেতে লাগলাম। দেখি সামান্য একটা মেয়ে অনেক সেজেগুজে সবার সাথে কথা বলছে। আন্দাজ করলাম হয়তো এটাই তিথির বান্ধবী। আমার আন্দাজ সঠিক হলো। তিথি গিয়ে মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে উইশ করলো, গিফট বক্সটা ধরিয়ে দিল। দেখলাম তিথি সব বান্ধবীরা এসেছে।
এত মেয়ের মাঝে নিজেকে এলিয়েন মনে হচ্ছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে তিথির থেকে কিছুটা দূরে এসেছি। একটা সময় একটা মেয়ে এসে বলল, আপনাকে তো চিনতে পারলাম না। আমি বললাম, আমি অনিক। আর আপনি? আমি রাইসা, নিপার ছোট বোন। এই নিপাটা আবার কে? মনে মনে ভাবতে লাগলাম, হয়তো নিপাটা তিথির বান্ধবীর নাম হতে পারে। আর আজকে তার বার্থডে, তাই আমি আন্দাজে বললাম, নিপার বার্থডে অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছে। হুম। এরপর রাইসের সাথে টুকটাক কথা বলতে লাগলাম। একটু পর দিকে তিথি এসে হাজির। আমাকে রাইসের সাথে কথা বলতে দেখেও মনে হয় রাগে কটমট করছে, কিন্তু সেটা প্রকাশ না করে আমার হাত ধরে বলল, চলো তোমাকে আমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেই। এই বলে আমাকে নিয়ে ওরা একজাক বান্ধবীর সামনে নিয়ে গেল। এরপর তিথি আমাকে দেখে ওর বান্ধবীদেরকে বলল, এটা আমার বয়ফ্রেন্ড, নাম অনিক। তোদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কেমন লাগলো সারপ্রাইজ? তিথি সব বান্ধবীরা আমাকে তিথিকে অভিনন্দন জানাতে লাগলো। আমি তো পুরো অবাক হয়ে গেছি, কারণ তিথি বলেছিল ওর বান্ধবীরা সব আমাকে চেনে, কিন্তু এখানে এসে দেখি ওরা কেউ আমাকে চেনে না। উল্টো তিথি ওদেরকে বলেছে আমি ওর বয়ফ্রেন্ড। যখন ওর বান্ধবীরা কেউ জানে না, তখন এমনটা আমার সাথে না করলেও পারতো। ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড় দিতে, কিন্তু এত লোকের সামনে বলে কিছু বললাম না। রাস্তায় গিয়ে শোধ নেব। আর কিছুক্ষণ পর কেক কাটা হলো। এরপর খেয়ে ওখান থেকে তিথির সাথে বেরিয়ে আসলাম। তিথি, এমন মিথ্যে বলার কি দরকার ছিল? আমি কি মিথ্যা বললাম? এই যে তোমার বান্ধবীরা কেউ জানতো না তোমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু শুধু শুধু আমাকে ওদের সামনে তোমার বয়ফ্রেন্ড বানালে কেন? তিথি চুপ করে আছে। আমি আবারও বললাম, চুপ করে না থেকে আমার কথা জবাব দাও। তিথি আমার দিকে ঘুরে দাঁড়ালো। এরপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, অনেক তোমাকে অনেক কিছু বলতে চাই। এখন তুমি আমার সামনে আছো, কিন্তু কিভাবে শুরু করব ভেবে পাচ্ছি না। আমার জীবনে অনেক ছেলে দেখেছি, কিন্তু তোমাকে সবার থেকে আলাদা মনে হয়েছে। যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে, সেদিন থেকেই তোমাকে নিয়ে ভাবতে থাকি। এরপর তোমার সাথে ভার্সিটি যাওয়া আসা, তোমার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ অনেক। বলে আমাকে জড়িয়ে তুললো। তিথির প্রপোজ করা দেখে আমি তো পুরো শক খেয়ে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। গতকাল বিথি আর আজকে তিথি, এরা দুইবার মনে হয় পাগল হয়ে গেছে। এই কথা বলছো না কেন? কি বলবো? আমি যা বলছি তার উত্তর দাও। আমার ভাবতে হবে। এত ভাবাভাবির কি আছে? তুমি এসব বুঝবে না। এই মাঝ রাস্তায় কিভাবে দাঁড়িয়ে থাকবো নাকি বাসায় যাবে? আমি এর কোনো কথা না বেরিয়ে একটা রিক্সা ভাড়া করে আনলাম। রিক্সা করে বাসার সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে দিলাম। দেখলাম তিথি এখনো যায়নি। এখনো রুমে যাওনি কেন? তোমাকে একটা কিছু দেওয়ার আছে। প্যারা ছাড়া আমাকে আবার কি দেবে ভাবতে লাগলাম, কিন্তু ভেবে পেলাম না। তিথি বলল, তুমি আমার এক সিঁড়ি নিচে দাঁড়াও। আমি এর কথা মতো এক সিঁড়ি নিচে দাঁড়ালাম। ও আমার দিকে ঘুরে চোখের পলকে আমার টোটে কিস করে বসলো। প্রায় 2 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালালো। এমন রোমান্টিক অত্যাচারে আমি পুরো অবাক হয়ে গেছি। মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি। কিছুক্ষণ পর আমি রুমে ঢুকলাম। আমাকে দেখে আম্মু বলল, তোর তো একদিনই 12টা বাজিয়ে দিল, বাকি দিন লুইচা মাইয়াদের হাত থেকে কিভাবে বাঁচবি? আম্মুকে কি বলবো ভেবে পেলাম না, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আম্মু বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, এখন তো রুমে যা। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। পরদিন দেরিতে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আকাশের 3টে মিসড কল। কল ব্যাক করতে আকাশ বলল, তুই যে মিমকে ওর বাসা থেকে নিয়ে আসছিস এটা ওর পরিবার জেনে গেছে, কিন্তু ওরা তোর নাম জানে না। গত রাতে মিমের ভাই তোর ফটো দেখি আমাকে জিজ্ঞেস করেছে তোরে চিনি কিনা। আমি না বলে দিছি। আচ্ছা তুই এসব চিন্তা করিস না, আমি সামলে নেব বলে কল কেটে দিলাম। সকাল সকাল একটা বিরাট বাস খেয়ে গেলাম। এখন কি যে করি মাথায় ঢুকছে না। হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। রাফিকে কল করে সব প্ল্যান বলে দিলাম। দেখলাম ফোনটা আবার কাঁপাকাঁপি শুরু করছে। দেখি তিথি কল করেছে। এমনিতে টেনশন হচ্ছে, তার উপর আবার আপরটা ফোন দিচ্ছে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। তিথি আবারও কল দিল। বুঝলাম না ধরা পর্যন্ত থামবে না, এই জন্য কল রিসিভ করলাম। তোমার এতক্ষণ লাগে ফোন ধরতে? আমি কি তোমার জন্য সবসময় ফোন হাতে নিয়ে বসে থাকবো? এইভাবে বলছো কেন? তো কিভাবে বলবো শুনি? একটু ভালোবেসে বলতে পারো না? আমাকে দিয়ে ভালোবাসা হবে না। ওই শোনো, তোমার কিছুই করা লাগবে না, যা করার আমি করব। আমি তোর সামনে গেলে তো কিছু করবে? মনে মনে বললাম। হয় চুপ কেন? এমনি কোনো কাজের কথা হলে বলো, আমি বিজি আছি। শোনো, আধা ঘন্টা পর ভার্সিটিতে যাব, তুমি রেডি হয়ে নাও। আমি এখন ভার্সিটি যাব। তিথির সাথে না যাওয়ার জন্য মিথ্যে বললাম। কেন যাবে না? আমার জ্বর আসছে, তুমি একাই যাও বলে কেটে দিলাম। যাক বাবা, আপাতত একটা হাত থেকে বাঁচলাম। তিথি ভার্সিটি যাওয়ার পর আমি রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম। একটা রিক্সা উঠে বসতেই কোনো মেয়ে যেন বলল, এই চেপে বসো। তাকে দেখে ভীতি দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন? আমি কলেজে যাব, প্লিজ একটু আমাকে কলেজ পর্যন্ত নিয়ে যান।
তুমি আরেকটা রিক্সা করে যাও, লোকে দেখলে বাজে কথা বলবে। লোকজন কি বললো সেটাই আমি ধারি না। আপনি আমাকে নেবেন নাকি সেটা বলেন। সাথে না নিলে আবার কি যে করে বসে, এর সে নিয়ে যাওয়াই ভালো। তাই বললাম নিতে পারি, তবে এক শর্তে, রিক্সায় চুপচাপ বসে থাকতে হবে। বিথি মাথা তুলে সম্মতি জানালো। আমি রিক্সার ডান দিকে চেপে বসলাম। বিথি রিক্সায় বসলো। কিছু দূর রিক্সা যাওয়ার পর কয়েকজন লোক এসে আমাদের রিক্সা ঘিরে ধরে। আমি বললাম, ভাই আপনারা কারা, এভাবে রিক্সা থামালেন কেন? ওদের ভিতর থেকে একজন বলল, এই ছেলে, রিক্সা থেকে নামো, তোমার সাথে কথা আছে। আমি তো আপনাদের চিনি না, আপনাদের সাথে কোনো কথা নেই। বেশি কথা বললে বাসায় জ্যান্ত ফিরতে পারবি না, ভালোই ভালো রিক্সা থেকে নাম। আমি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বললাম, মামা ওকে কলেজে নামিয়ে দাও। এই মেয়ে, তুমি কোথায় যাবে না, এখানেই নামো বলছি। রিক্সাওয়ালাকে আমি ভাড়া দিয়ে বিদায় করে বললাম, এখন বলুন কি কথা বলবেন। লোকটি আমাকে আমার ফটো দেখিয়ে বলল, এটা তুমি না? আসলে ফটোটা যেদিন মিমকে ওর বাসা থেকে নিয়ে আসি সেদিনের ফটোটাই দেখা যাচ্ছে। আমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এই ফটো পেলো কীভাবে? মনে হয় ওদের বাসার সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওটার মাধ্যমে ফটোটা নিয়েছে। আমার চুপ থাকতে দেখে লোকটা ধমক দিয়ে বলল, এই চুপ করে আসিস কেন? দেখুন ফটোটা তো আমার মতোই মনে হচ্ছে, তবে আমি ওটা না। আমাদের বোকা পেয়েছিস নাকি যে ভুলভাল গল্প বললেই মেনে নিব? মানবেন নাকি মানবেন না সেটা আপনার ইচ্ছে, কিন্তু ওটা আমি না, এটার প্রমাণ আমি করে দেব। দেখুন ছেলেটা আমার মতো, এটা আমি মানছি, কিন্তু ছেলেটার বাইক আছে, কিন্তু আমার কোনো বাইক নেই, আর আমি চালাতে পারি না। বিশেষ না হলে আমার আব্বুর নম্বরে কল দিয়ে জিজ্ঞাসা করে জানতে পারেন। লোকটা আমার থেকে আব্বুর নাম্বার নিয়ে আব্বুর সাথে কথা বললো। একটু পর লোকটার চেহারায় হতাশা দেখলাম। আমি বললাম, দেখুন আপনারা কী জন্য আমাকে থামিয়েছেন সেটা আমি জানি না, যদি বিষয়টা ক্লিয়ার করে বলেন তাহলে হয়তো আপনাদের কোনো সাহায্য করতে পারবো। কি আর বলবো, একটা বোন ছিল, কয়েকদিন পর ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু 2 দিন হলো ও বাড়ি থেকে পালিয়েছে। সিসিটিভি ফুটেজ ওই দিন রাতে সবার সামনে তোমার মতো কেউ 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল, এরপর চলে যাই। হয়তো ভাবছিলাম যে দাঁড়িয়েছিল ওর সাথে পালিয়েছে। দেখুন আমি আপনার বোনকে নিয়ে পালালে এখানে থাকতাম না, আর আমি পালাবোই বা কেন? বিথিকে দেখিয়ে বললাম, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার মুখে এমন কথা শুনে বিথি চোখ বড় বড় করে তাকালো। আমি ইশারায় চুপ থাকতে বললাম। এরপর মিমের ভাই বলল, আসলে এটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিছু মনে করো না। ভাইয়া ছোট হিসেবে একটা উপদেশ দিতে পারি কি? কি বলো শুনে? আপনার বোন যার সাথে পালিয়েছে তাকে অনেক ভালোবাসে, ওদের ভালোবাসার দিকে দেখে ওদেরকে ক্ষমা করে দেন, আর ওদেরকে বিয়ে দিয়ে দেন। আমার বোনের ফোনে কলই যাচ্ছে না, হয়তো সিমটা ফেলে দিছে যাতে ওর সাথে যোগাযোগ করতে না পারে। আপনি আবার চেষ্টা করুন। মিমের ভাই মিমের নাম্বারে কল করলো, আমাকে বলল রিং হচ্ছে। মিম কল রিসিভ করলো। আমি মিমের ভাইকে বললাম, ভাইয়া লাউড স্পিকারে কথা বলুন যাতে আমরা শুনতে পারি। হ্যালো, কোথায় তুই? তোকে 2 দিন ধরে কত জায়গায় খুঁজেছি। ভাইয়া আমি তোমাদের পছন্দের পাত্রকে বিয়ে করতে পারবো না, আর হ্যাঁ আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি। দেখলাম মিমের ভাই মিমের এমন কথা শুনে কষ্ট পেয়েছে। আমি ওনাকে বললাম, আমি কি আপনার বোনের সাথে একটু কথা বলতে পারি? উনি আমাকে ফোনটা এগিয়ে দিল। আমি মিমকে বললাম, দেখুন আপনি যে কাজটা করেছেন সেটা মোটেও ভালো করেননি। পালিয়ে যাওয়ার আগে অন্তত আপনার পরিবারের কথাটা ভাবতেন। তাহলে আমি কি করব বলেন? মানলাম আপনার ফ্যামিলির মানুষ ভুল করেছে, আপনি একটু ওনাদের বিষয়টা বলতে পারতেন। জানতাম ভাইয়া আব্বু কেউ মানবে না, তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি। আমি মিমের ভাইকে বললাম, ভাইয়া একটা উপায় আছে আপনার বোনকে ফিরে আনার। কি সে উপায়? আপনি তো বলেছেন কয়েকদিন পর আপনার বোনের বিয়ে হওয়ার কথা। হ্যাঁ ছিল, কিন্তু পাত্রপক্ষ এটা শোনার পর বিয়ে ভেঙে দিছে। শুনুন, আপনার বোন যার সাথে পালিয়েছে তার সাথে ওই দিনই আবার বিয়ে দেন। এতে আমার মনে হয় এটাই ভালো হবে, কারণ বিয়ের তারিখ ঠিক থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে পাত্র। আর বিয়ে না হলে আপনার মান সম্মানও মনে হয় থাকবে না। এখানে আমার যা ভালো মনে হলো তাই বললাম। এখন এটা করবেন কি করবেন না সেটা আপনাদের। তোমার কথায় যুক্তি আছে, আমি বাসায় গিয়ে আব্বুর সাথে মিলে ডিসিশন নিব, তারপর যা করার করব। ভাইয়া বিয়ে হলে দাওয়াত দিতে বলবেন না। আচ্ছা তোমার নম্বর দাও, যদি আব্বু মানে তাহলে তোমাকে দাওয়াত দিব। মিমের ভাইকে নাম্বার দিয়ে ওনার কাছ থেকে বিদায় নিলাম। এতক্ষণে মিমের ভাইয়ের সাথে কথা বলতে বলতে বিথির কথা ভুলেই গেছিলাম। দেখি বিথি একটু দূরে দাঁড়িয়ে আছে। আবার রিক্সা ঠিক করে চলতে লাগলাম। আমি ভাবছিলাম ওরা আপনাকে মারবে। ওদের এমন ব্রেন ওয়াশ করে দিয়েছি, মারার কথা মনেই করবে না। আর হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আমি ওর বোনকে ওদের বাসা থেকে নিয়ে পালাইছি। তার মানে ওনার বোনকে আপনি ভালোবাসেন? আমার কথা শুনে বিথির হাসি মাখা মুখটা নিমিশেই চুপসে গেল। আরে ধুর, ওর বোনকে আমার বন্ধু ভালোবাসে, তাই আমি ওদেরকে এক করতেই কাজ করেছি। তাহলে ভালোই হলো, আমার রাস্তায় কেউ নাই। কি সব আবল তাবল বলছো? ওসব আপনি বুঝবেন না। বিথির কলেজের সামনে চলে আসছি।
রিক্সা থামলে বিথি নামার সময় আমার গালে একটা বাপ্পি দিয়ে চলে গেল। এই মায়ে কখন যে কী করে ঠিক নেই। খবর যে আমার ইজ্জতটা শেষ করবে আল্লাহ ভালো জানে। ভার্সিটি গিয়ে দিকে ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস করে বের হয়ে আসলাম। আজকে আকাশ আসেনি। হারামিটা ভয়ে গা ঢাকা দিয়েছে। ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি। দেখি তিথির বান্ধবীদের সাথে সামনের চেয়ারে বসে কফি খাচ্ছে। আমার দিকে চোখ পড়তে চোখ বড় করে তাকালো। দেখলাম এখানে থাকলে আবার কোনো ঝামেলায় পড়তে হবে, এই জন্য কেটে পড়াই ভালো। এই জন্য উঠে চলতে লাগলাম। এদিকে তিথি আমাকে দেখে আমার পিছু নিল। ক্যান্টিন থেকে বেরিয়ে দাঁড়ালাম। তিথি আমার সামনে এসে দাঁড়ালো। ওই তুমি বললা আজকে নাকি অসুস্থ, তাহলে ভার্সিটিতে আসছো কেন? এই বলে তিথি আমার কপালে গালে হাতের উল্টো পিঠ দিয়ে পরীক্ষা করতে লাগলো জ্বর আসছে কিনা। এই এত লোকের মাঝে সব কি করছো? লোকে কি বলবে? আমি তোমাকে ভালোবাসি, তোমার যত্ন নেওয়া আমার অধিকার। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। এই চুপ। গোসল করে শুয়ে ভাবতে লাগলাম এখন আমার কি করা উচিত। বিধিকে হ্যাঁ বলবো নাকি তিথিকে? না, কোনো কিছু ভাবতে পারছি না। কিন্তু সমাধান করতে হবে, নাহলে বড় অঘটন ঘটে যাবে। আকাশকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম, কিন্তু ও কোনো সাজেশন দিতেই পারলো না। এত চাপ নেওয়ার চেয়ে কিছুক্ষণ ঘুমলে ভালো। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে সন্ধ্যায় পাশে আসলাম। একটু পর বিথিকে পড়াতে যেতে হবে, কিন্তু ও যে জেদি আর পাগলি, ওকে পড়ানো আমার পক্ষে কঠিন। বাড়িওয়ালার মেয়ে বলে না করেও দিতে পারছি না। কিছুক্ষণ পর বিথিকে পড়াতে গেলাম। বিথিকে একটা হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে দিলাম। কিছুক্ষণ পর বিথি বলল, স্যার আর পারছি না, একটু বুঝিয়ে দেন। আমি অঙ্কটা করে দিলাম। বিথি বলল, স্যার একটা কথা বলি। পড়া বাদে কোনো কথা বলতে পারবে না। স্যার কথাটা পড়ার মতোই গুরুত্বপূর্ণ। তা তোমার কি কথা শুনি? আসলে স্যার আপনি সকালে বললেন আমার আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি তো জানলাম না। এটা তো ওদের এমনি এমনি বলছি। ওদের যাই বলবেন, কিন্তু আমাকে ব্যবহার করলেন কেন? তোমাকে কখন ব্যবহার করলাম? ওই যে আপনার সাথে আমার বিয়ে হবে। আপু, ওটা বলা আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দেন। এমন ভুল জীবনেও করব না। ভুলটা সত্যি করলে কেমন হবে স্যার? কি সত্যি হবে রে বিথি? তিথি ট্রেতে করে চা আর বিস্কুট নিয়ে এসে বলল, এই যা। তিথি সব শুনে ফেললো না তো? শুনলে তো দুই বোনে মারামারি শুরু করতে পারে। কি হলো বিথি, কিছু বলছিস না কেন? তাকে দেখি তিথির ধমক খেয়ে বিথির মুখটা শুকিয়ে গেছে। যাক, তিথি সঠিক সময় এসেছে, নাহলে বিথি আমার মাথা খেয়ে ফেলতো। আপাতত পরি এখান থেকে কেটে পড়লেই বাঁচি। এই জন্য আমি বললাম, এভাবে বিথিকে ধমকাচ্ছ কেন? ও একটা বাচ্চা মেয়ে। আমার মুখে বাচ্চা শুনে বিথি রেগে গিয়ে বলল, স্যার আমি মোটেও বাচ্চা না। আমি বিথিকে আরো রাগানোর জন্য বললাম, ও তুমি বাচ্চা না, তুমি তো কচি খুকি। আমার কথা শুনে তিথি হাসতে লাগলো আর বিথি রাগ করে উঠে গেল। আমি চা আর কয়েকটা বিস্কুট খেয়ে নিলাম। একটু পর বিথি এসে বলল, স্যার আপুর সামনে আমাকে বাচ্চা বললেন কেন? তোমাকে বাচ্চার মতো লাগে তাই বাচ্চা বলছি। স্যার আমি কি সত্যিই পিচ্ছি? আরে তুমি তো সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? আমি তো মজা করে বলছি। স্যার আপনার মুখে আমাকে বাচ্চা শুনতে একদমই ভালো লাগে না। বিথিকে ধমক দিয়ে বললাম, এইসব কথা বাদ দিয়ে পড়তে বসো। আরও কিছুক্ষণ পড়ানোর পর বাসায় চলে আসলাম। রাতে খেয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠলাম মায়ের বকুনি খেয়ে। কী জন্য বকলো তা বুঝলাম না। ধুর, ভাল লাগে না। ব্রাশ করে ছাদে গেলাম। দেখি তিথি আর বিথি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দুজনেই কেমন লাজুক স্বভাবের হয়ে গেল। আপনি এখানে কেন? আসা বারণ নাকি? বারণ না, আপনাকে ছাদে আসা দেখি না তাই। একবার সকালে ছাদে এসেছিলাম, এজন্য কান ধরে উঠবোস করিয়েছিলে। সেটা কি করে বলি? মনে মনে বললাম। আচ্ছা যাই হোক, গতকালের মতো আজ কিন্তু আপনার সাথে কলেজে যাব, আমাকে নিয়ে যায়েন। বিথির কথা শুনে তিথি আমার দিকে চোখ বড় করে তাকালো। আমি ওর তাকানো দেখে ভয় পেয়ে গেলাম। আমি কিছু বলতে যাবো তার আগে তিথি বলল, ওই তুই একা কলেজে যেতে পারিস না? আপু আমি দেখেছি তুমি অনেক ভাইয়ের সাথে ভার্সিটিতে যাও, আমি তো তোমাকে কিছু বলিনি, তাহলে তুমি আমাকে বারণ করছো কেন? ওসব তুই বুঝবি না, অনেক আমার সাথে যাবে। আমি আগে বলেছি আমার সাথে সাথে যাবে। দুই বোনের কাণ্ড দেখে আমি অবাক। এরা আমাকে নিয়ে কি শুরু করলো? এদেরকে না থামালে কখন যে কি করে ফেলবে ঠিক নেই। এই জন্য আমি বললাম, এই দুজনে চুপ করো। আমার ধমকে দুজনে চুপ হয়ে গেল। এভাবে দু বোন ঝগড়া করার সে আমাকে কেটে দুভাগ করে নাও, তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে গেল। কিছুক্ষণ পর, নিথি অনেক আজকে তোর সাথে যাবে, কিন্তু কাল আমার সাথে যাবে, সত্যি রাজি? আমি রাজি। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। তারপর রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য নাস্তা করে রেডি হলাম। এরপর বের হয়ে দেখি বিথি দাঁড়িয়ে আছে। আপনার জন্য অপেক্ষা করছিলাম। এত অপেক্ষা করতে হবে না, এখন চলো। রিক্সা ভাড়া করে যেতে লাগলাম। কিছুক্ষণ পর বিথি বলল, তিথি আপুর ব্যবহার আমার কাছে সুবিধার মনে হচ্ছে না, আপনি আপুর থেকে দূরে দূরে থাকবেন কেমন? আমি কিছু বললাম না, ভাবতে লাগলাম এগুলো কি হচ্ছে আমার সাথে, আমার এখন কি করা উচিত। বিথি কথা বলেই যাচ্ছে।
এ মেয়ে এত কথা কিভাবে বলে বুঝি না। একটু পরে কলেজে বসে গেলাম। বিথি নেমে গেল। আমি আপাতত হাফ ছেড়ে বাসলাম। ক্লাস করছি এমন সময় তিথি কল করলো। ক্লাসে স্যার আছে, রিসিভ করলে বকা দিতে পারে, এজন্য রিসিভ করলাম না। ক্লাসের বাইরে বের হয়ে দেখি তিথি দাঁড়িয়ে আছে। তিথি আমাকে বলল, তোমার সাথে জরুরি কথা আছে, ক্যান্টিনে চলো। কিন্তু আমার আরও 2টা ক্লাস হবে এখন। ক্লাস শেষ করে কথা বলবো। ক্লাস শেষ করে তিথিকে কল দিলাম। হ্যালো, কোথায় তুমি? 3 তলায় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সামনে আছি, ক্যান্টিনে আসো বলে কল কেটে দিলাম। ক্যান্টিনে বসে আছি। একটু পর তিথি আসলো। বলো কি বলবে? কথাটা কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। প্রপোজ তো ভালোই করতে পারে, আর এখন কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। শুনেই হাসি পাচ্ছে। হয় হাসবে না, বিষয়টা আমার কাছে সিরিয়াস মনে হয়েছে, তাই তোমাকে বলার জন্য ডেকেছি। কি কথা বলো? তখন তিথি বলল, প্রীতির ব্যবহার আমার কাছে সুবিধার মনে হচ্ছে না, ওর থেকে দূরে থাকার চেষ্টা করবে। দু বোনই একে অপরকে সন্দেহ করছে। যদি জানতে পারে দুজনে আমাকে প্রপোজ করছে তাহলে কি হবে? এমন চলতে থাকলে আরও সমস্যা বেশি হবে। এসে দুজনকে বলে দেওয়া ঠিক হবে। তাই সিদ্ধান্ত নিলাম তিথি প্রীতিকে একসাথে করেই এসবের সমাধান করতে হবে। এই জন্য তিথিকে বললাম, তিথি বিকেলে ছাদে আসবে, গুরুত্বপূর্ণ কথা আছে। আর হ্যাঁ, প্রীতিকেও সাথে করে আনবে। গুরুত্বপূর্ণ কথা আমার সাথে? বিথিকে আনার মানে বুঝলাম না। এখন এসব কথা বলা যাবে না, বিকেলে বুঝতে পারবে। আচ্ছা, এখন কি বাসায় যাবে? চলো একসাথে যাই। এরপর দুজনে রিক্সা করে বাসায় চলে আসি। গোসল করে খেয়ে ফোনে পাবজি গেম খেলছি। এমন সময় বিথি এসে ফোনটা কেড়ে নিল। এই, ফোন নিচ্ছ কেন? আমার গেম খেলা প্রায় শেষের দিকে, দাও তাড়াতাড়ি। আপনাকে আপুর সাথে মিশতে মানা করছি, তারপরেও কেন ওই ডাইনির সাথে রিকশায় করে বাসায় আসলেন? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। আপনার সাথে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারি না। তিথি তোমার আপন বড় বোন। আমি ভালোবাসায় কোনো ভাগ দিতে পারবো না। এসব কথা বাদ দাও আর শোনো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। তোমার আপুর সাথে বিকেলে ছাদে যাবে, কেমন? আমার সাথে কি কথা যার জন্য আপুকেও থাকতে হবে? সেটা বলার সময় বুঝবে। আর এখন আমার ফোন দিয়ে যাও। বিথি ফোনটা দিয়ে দিল। বিথি যেতে যেতে ভাবতে লাগলো, কেমন কথা বলবে। হতে পারে আপুর সামনে আমাকে প্রপোজ করবে, কিংবা আপুকে যদি প্রপোজ করে তাহলে আমার কি হবে? আমি অনেককে ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। এসবই ভাবতে লাগলো। বিথি রুমে ঢুকে দেখে তিথি ওর বিছানায় শুয়ে ফোন টিপছে। এতক্ষণ কই ছিলি? বলা যাবে না, অনেকের কাছে গেছিলাম, এই জন্য ছাদে গেছিলাম। দুপুরবেলা ছাদে কেন? এমনিতেই। কিছু কি বলবে আপু? বিকেলে আমার সাথে ছাদে যাবি, অনেক কি যেন বলবে আমাকে। তিথির কথা শুনে বিথি চমকে ওঠে। ভাবে, একটু আগেই তো আমি বললাম ছাদে যেতে, এর মানে ওকে বলার আগেই ওর আপুকে বলেছি। আবার ভাবতে লাগলো, অনেক আমাকে বাদ দিয়ে আপুকে ভালোবাসে না তো? না, অনেক আমার ছাড়া কারো হবে না। এসব ভাবতে লাগলো। হয়, কি ভাবছিস? কিছু না আপু। আচ্ছা, তোমার সাথে বিকেলে ছাদে যাব, কেমন? এখন যাও, আমি ঘুমাবো। তিথি উঠে চলে যায়। বিকেলে আমি ছাদে যাই। গিয়ে দেখি বিথি তিথি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বিথি বলল, বলেন কি জন্য আমাদের দুই বোনকে একসাথে ডাকা? আসলে কিভাবে শুরু করবো ভেবে পাচ্ছি না। এত ভাবাভাবির কি আছে? যা বলবে সোজা বলে ফেলো। জানি না আমার কথাগুলো তোমরা দু বোন কিভাবে নেবে, কিন্তু তারপরও কথাগুলো আমাকে বলতে হবে। তিথি ভাবতে লাগলো, এত ভাবাভাবির কি আছে, যা বলবে সরাসরি বলে ফেলো। মনে হয় আমাকে ভালোবাসে, এই জন্য বিথির সামনে প্রপোজ করবে। তিথি এসব ভাবতে লাগলো। আবার বিথি ভাবছে, অনেক আমার না হলে আমি বাঁচবো না। তখন আমি বলতে শুরু করলাম, দেখো, তোমাদের দুজনকে একসাথে ডাকার কারণ হলো তোমরা দু বোনই আমাকে ভালোবাসো, এমনকি আমাকে প্রপোজও করেছো। এখন বলো আমি কাকে অ্যাকসেপ্ট করব? আমার কথা শোনারও দু বোন একে অপরের দিকে তাকিয়ে আছে, হয়তো মনে মনে একে অপরকে গালি দিচ্ছে। হয় বিথি, তুই ছোটবেলা থেকে আমার সব পছন্দের জিনিসে ভাগ বসিয়েছিস। এখন আমি যাকে ভালোবাসি তাকেই পেলে ভালোবাসতে? দেশে আর কোনো ছেলে ছিল না মনে হয়? আমি কি জানি তুমি ওনাকে ভালোবাসো? জানলে কি আর এই ভুল করতাম? যা করেছিস ভালো করিসনি। এখন আমি তো বড় হয়েছি, বলছি অনেকরে ভুলে যা। আমাকে ভুলে যেতে বলছো কেন? তুমি নিজে পারলে ভুলে দেখো। আর আমি আমার ভালোবাসা না পেলে সুইসাইড করব বলে দিলাম। বিথি না হয় বাচ্চা মেয়ে ভুল করছে, তুমি ওকে বুঝাতে পারতে তো। আমার চেয়ে তুমি বিথিকে বেশি চেনো। ও যেমন জেদি তেমন একরোখা। আর তুমি ওকে বাচ্চা বলছো? ও মোটেও বাচ্চা মেয়ে না, যথেষ্ট বড় হয়েছে। আমি ওকে অনেকবার না করেছি, কিন্তু আমার কথা না শুনলে কি করব তুমি বলো? তিথি কিছু বললো না, চুপ করে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। এমনিতে আমার তিথিকে ভালো লাগে,
ভাবছিলাম তিথিকে হ্যাঁ বলবো, কিন্তু বিথির জন্য কিছুই হলো না। তিথি বলল আমাকে ভাবতে দাও কি করতে হবে। এখন আমি গেলাম। বিথি চলে গেল, আমি সাথে একা দাঁড়িয়ে আছি আর ভাবছি দুই বোন কত হাসি খুশি ছিল। আমার জন্য ওদের মাঝে ঝগড়া হলো, এসবের জন্য হয়তো আমি দায়ী। হঠাৎ পকেটে থেকে ফোনটা কাঁপাকাঁপি শুরু করলো। দেখি মিমের ভাই ফোন করেছে। আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই। আচ্ছা, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিছি। কি কথা ভাইয়া? মিম যে ছেলের সাথে পালিয়েছে ওর সাথেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী শুক্রবার বিয়ে, তোমাদের দাওয়াত রইল। ভাই এসব কখন হলো? মিমের থেকে ছেলের বাসার ঠিকানা নিয়ে ছেলের ফ্যামিলির সাথে কথা বলেছি। পরে দুই পরিবারের সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমি বিয়েতে অবশ্যই আসবো। আচ্ছা তাহলে রাখি। বলে মিমের ভাই কল কেটে দিল। রাফির জন্য কত কিছু করলাম, আসলে আমাকে কিছুই বলেনি। ওর উপর হেভি রাগ হচ্ছে। আকাশকে ফোন করলাম, রাফির বিয়ের দাওয়াত পাইছিস? রাফি তো হানিমুনে কক্সবাজার, ওর বিয়ের দাওয়াত পামু কেন? আমি আকাশকে সবকিছু খুলে বললাম। আরে কিছু মনে করিস না, ও হয়তো কাজের চাপে ভুলে গেছে, দেখ ঠিকই জানাবে। আচ্ছা আমার ভালো লাগছে না, রাখলাম। বলে কলটা কেটে দিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে রাত হয়ে গেছে। ছাদ থেকে নেমে আসলাম। এতক্ষণ কোথায় ছিলি? ছাদে। আচ্ছা মা, আমি রুমে গেলাম। রুমে এসে ভালো লাগছে না, নিজেকে অপরাধী মনে হচ্ছে। পড়ার টেবিলে মন বসছে না। মা এসে বলল, তোকে চিন্তিত মনে হচ্ছে, কোনো কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? না মা, এমনিতে ভালো লাগছে না। আচ্ছা এক কাজ কর, তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মা কিভাবে বুঝলো আমি চিন্তা করছি? আসলে মা অতুলনীয়। মায়ের ভালোবাসা অনেক সন্তানই বুঝতে পারে না। হয়তো ওরা মনে করে এত শাসন না করলেই পারে, কিন্তু ওরা বোঝে না শাসনের ভেতরে ভালোবাসা লুকিয়ে থাকে। এটা সবাই বুঝতে পারে না। মা মাথায় হাত বুলিয়ে দিলে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি গেলাম। আজকে তিথিও ফোন দিল না। আবার ভার্সিটিতে দেখলামও না। দুজনের আবার কী হলো ওপরালাই ভালো জানে। এভাবে আরও দুদিন কেটে গেল। আজ রাফির বিয়ে, অবশ্য গতকাল সে দাওয়াত দিয়ে গেছে। বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় তিথি কল করলো। হ্যালো। অনেক, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? ফোনে বলা যাবে না। তাহলে কিভাবে বলবে? আজকে আমার সাথে দেখা করতে পারবে? এখন তো আমি বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, এসে কথা বলবো। তিথি আর কিছু না বলে কল কেটে দিল। কি কথা বলতে পারে ভাবতে লাগলাম। মনে হয় ডিসিশন নিয়ে নিছে, হয়তো তাই জানাতেই কথা বলবে। কিন্তু আমি তো তিথিকে পছন্দ করি। যদি বিধির কথা বলে, না, নিজের ভালোবাসা কেন আরেকজনকে দেবে? তিথি আমারই হবে। এখন আর এসব না ভেবে রাফির বিয়েতে গেলাম। আকাশ আমার আগে চলে এসছে। আমাকে দেখে বলল, এত দেরি করলি কেন? আর বলিস না, খুব টেনশনে আছি। তোর আবার কিসের টেনশন? শালা, গাছে তুলে দিয়ে মই টান দিয়ে বলছিস কিসের টেনশন? আরে শান্ত হ এবার। কি করে শান্ত হব? ইচ্ছে হচ্ছে তোদের দুজনকে গাছের সাথে উল্টো করে আচ্ছা মতো ধোলাই করি। রাগিস না বন্ধু, রাফির বিয়েটা হলে দুজন মিলে একটা ব্যবস্থা নিব। একবার তোদের বুদ্ধি শুনে যে বাস খাইছি, দ্বিতীয়বারে সে ভুল করছে না। এসব নিয়ে পরে কথা বলিস, আজকে তো আনন্দ কর। আরে পাগলা, চারিদিকে দেখ কত সুন্দরী মেয়ে, এর সাথে একটু মজা করব কি না? আর তুই ওসব চিন্তা নিয়ে পড়ে আছিস। লুচ্চা, খারা, তোর গার্লফ্রেন্ডকে বলতেছি। না ভাই, তোর পায়ে ধরি, এসব করে বলিস না। বলবো না, এক শর্তে। কি শর্ত? আমার জন্য 2টা বেনসন সিগারেট নিয়ে আয়। ও তো ভালো হলি কবে থেকে রে? আজকে রাফির বিয়ে, এই জন্য বিশেষ ছাড় দিছি। আর বেশি কথা না বলে সিগারেট আন। আকাশ সিগারেট আনতে গেল। আমি একটা চেয়ার টেনে বসে বললাম। একটু বড় আকাশ সিগারেট নিয়ে আসলো, কিন্তু বলদ দিয়ে আসলে নিয়ে আসিনি। এখন আগুন কোথায় পাবো? এত বাড়ি ভর্তি লোক, দূর, টেনশন করছি কেন? এখানে কেউ তো আমাকে চেনে না, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাফি রুমিকে দেখিয়ে বেচারা পাঞ্জাবি পরছে। ইচ্ছে হচ্ছে ওরে কিছুক্ষণ কাতুকুতু দিই, কিন্তু আরও মানুষ আছে, তাই কাতুকুতু দিতে পারলাম না। রাফির ইশারায় বললাম আগুন পাওয়া যাবে। ও বলল কিচেনে আছে, তবে সাবধান, আম্মু আছে মনে হয়। আমি কিচেনে গিয়ে দেখি কেউ নেই। ম্যাচটা পকেটে পড়ে ছাদে আসলাম। যাক, এখানে কেউ নেই, শান্তি মতো সিগারেট খাওয়া যাবে। সিগারেটে আগুন ধরিয়ে 2 টান দিতেই মনে হলো কেউ আসছে। পেছনে ঘুরে দেখি কয়েকটা মেয়ে, দেখতে মাশাআল্লাহ, কিন্তু একটাকেও চিনি না। দূর, এদেরকে ভয় পেয়ে সিগারেট খাওয়া বন্ধ করবো? এটা হতে পারে না। না, ওদের সামনে সিগারেট টান দিতে লাগলাম। কি মজা! এমন সময় একটা মেয়ে বলে উঠলো, এই যে মিস্টার, এতগুলা মেয়ের সামনে সিগারেট খেতে লজ্জা করে না আপনার? আমার টাকে সিগারেট খাচ্ছি, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আপনি আমার সামনে সিগারেট খেতে পারবেন না। আপনার সহ্য না হলে চলে যান, এত ভাব নেওয়ার কি আছে? ওই, আমি ভাব নিতে লাগলে আমার পিছে তোর মতো ছেলের লাইন লেগে যাবে। হ্যাঁ জানি তো, কম দামি পণ্যের কাস্টমার বেশি। আরে সীমা,
তুই এই ছোট লোকের বাচ্চার সাথে এত কথা বলছিস কেন? চল এখান থেকে। আমাকে যাচ্ছে বলুক, কিন্তু কেমন মা বাবাকে নিয়ে বাজে কথা বললে আমার সহ্য হয় না। আর এই মেয়েকে ছাড় দেওয়া কোনো মতে সম্ভব না। মেয়েটা সামনেকে ঠাস করে দুগালে থাপ্পড় দিয়ে দিলাম। নেক্সট টাইমে কাউকে কিছু বলার আগে ভেবে কথা বলবি, আর এমন কিছু করার আগে আমার থাপ্পড়ের কথা অবশ্যই মনে থাকবে। আর হ্যাঁ, আমার আশেপাশে যেন তোকে না দেখি। আমার থাপ্পড় দেওয়া দেখে সবাই অবাক হয়ে গেছে, আর মেয়েটা দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি। আকাশকে সব কিছু খুলে বললাম। ও সব শুনে বলল, ঠিক করেছিস। একটু পর মাইক্রোবাসে করে চলে আসলাম মিমদের বাড়ি থেকে। আধা ঘন্টার মধ্যেই পেয়ে গেলাম। আমাকে বরের মাইক্রোবাস থেকে নামতে দেখে মিমের ভাই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি বরের মাইক্রোবাসে কেন। আকাশকে সাথে করে নিয়ে ঢুকতে লাগলাম। একটু পর খেতে দিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পর রাফি আর মিমের বিয়ে পড়ানো হলো। এরপর বর বউ নিয়ে চলে আসা হলো। আমি রাফির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাত হয়ে গেছে। তিথির কথা মনে পড়লো। ও কি যেন বলতে চেয়েছে। তিথিকে কল করলাম। হ্যালো বিথি, কোথায় তুমি? বাসায় কেন? সকালে কি যেন বলতে চেয়েছো? হ্যাঁ, কিন্তু তুমি তো অনেক বিজি। বললাম তো রাফির বিয়ে। আচ্ছা, এক কাজ করো, তোমার বাসায় ছাদে আসো, আমি সাথে আসি। তিথি বলল আচ্ছা। ড্রেস চেঞ্জ করতে লাগলে দেরি হবে। এর সেই অবস্থায় যাই। ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম। একটু পর তিথি আসলো। আশেপাশের বাসা থেকে লাইটের আলো আসছিল। যে আলোতে তিথিকে দেখলাম বড্ড মায়াবী লাগছে। ইচ্ছে হচ্ছে জড়িয়ে ধরে বলি ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি বললাম, তিথি, তোমাকে আমার কিছু বলার আছে। আগে আমার কথা শোনো, তারপর তোমার কথা বলো। আচ্ছা বলো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার বোনকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওর কষ্ট আমি দেখতে পারবো না। আমার বোনটা তোমাকে অনেক ভালোবাসে। বলো, কখনো ওকে কষ্ট দিবে না? আমি তিথির কথা শুনে তো হয়ে দাঁড়িয়ে রইলাম। তিথি আমাকে এতটা শখ দেবে ভাবতে পারিনি। ওর চোখ ছলছল করছে, মনে হচ্ছে এখনই বাঁধ ভেঙে অযোধ্যায় পানি নামবে। তিথি আমাকে কান্না ভেজা কণ্ঠে বলল, কি হলো, কথা দাও, আমার বোনকে সারা জীবন ভালোবেসে যাবে। তিথি, তোমার মাথা ঠিক আছে তো? নিজের ভালোবাসা কখনো এভাবে বিলিয়ে দেয়? আমার বোনের জন্য সব করতে পারি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি বিথিকে ভালোবাসতে পারবো না। আমার জন্য তোমাকে পাততে হবে। পাগলামো বাদ দাও। আমি পাগলামি করছি না, সব কিছু ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এমনকি আব্বু আম্মুকেও বলেছি তোমার আর বিথির কথা, ওনারা রাজি হয়েছে। তুমি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানাতে পারতে। বিথি তোমাকে পাগলের মতো ভালোবাসে, এর চেয়ে তোমার কি চাই? শুধু ওর ভালোবাসা হলে তো চলবে না, আমারও তোকে ভালোবাসতে হবে, পছন্দ হতে হবে। অনেক প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো, তাহলে বুঝবো তুমি আমাকে সত্যিই ভালোবাসো। তিথি, তুমি আমাকে এমন রিকোয়েস্ট করতে পারো না, যেটা করতে লাগলে নিজের ভালোবাসা হারাতে হবে। আমি এমন রিকোয়েস্ট রাখতে পারবো না। তিথির কান্না বেড়েই চলেছে। আচমকা তিথি আমাকে জড়িয়ে ধরে আরও কান্না করতে লাগলো। এই পাগলি, এভাবে কান্না করো না, আমি তো আছি। কান্না করবো না তো কি করব বলো? নিজের ভালোবাসার মানুষ ছোট বোনের বড় হবে, এর চেয়ে কষ্ট কি হয় বলো? তুমি আমাকে ভালোবাসো, তাহলে এই ভুল করলে কেন? বিথি বলছে তোমাকে না পেলে সুইসাইড করবে। বাধ্য হয়ে আমি আব্বু আম্মুকে রাজি করিয়েছি। আমি আন্টি আঙ্কেলের সাথে কথা বলে ওনাদের সব বিষয় বুঝিয়ে বলবো। প্লিজ তুমি এমন করো না। আমার হয়তো কিছুদিন কষ্ট লাগবে, পরে নিজেকে মানিয়ে নিব, কিন্তু তুমি বিথির না হলে আমার বিথিকে হারাতে হবে। আমি জীবনেও নিজেকে মাফ করতে পারবো না। তুমি শুধু নিজের দিকটাই ভাবছো, আমার কথাটা একবার ভাবতে। আমিও তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা না পাওয়ার কষ্ট নিয়ে সারা জীবন থাকতে হবে। অনেক, তুমি যদি আমার কথা না রাখো তাহলে আমার মরা মুখ দেখবে বলে দিলাম। কি বিপদে পড়লাম। একদিকে নিজের ভালোবাসা, অপরদিকে ভালোবাসার মানুষের কথা রক্ষা করা। তিথির কথা না রাখলে ওর মরা মুখ দেখতে হবে। আমার জন্য তিথিকে মরতে দেব না। আমার জন্য তিথির কিছু হলে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। দরকার হলে আমি বিথিকে বিয়ে করব। হ্যাঁ, আমি বিথিকে বিয়ে করব। অন্তত এই জন্য তিথি রক্ষা পাবে। আস্তে আস্তে ছাদ থেকে নেমে আসলাম। আর রাতে খেলাম না, উল্টাপাল্টা চিন্তায় ঠিকমতো ঘুমাতে পারলাম না। সকালে কে যেন বলল, এই ওঠো, তোমার জন্য কফি আনছি। দূর, এত সকাল সকাল কেডা ঘুম ভাঙালো? চোখ খুলে দেখি বিথি দাঁড়িয়ে আছে। একটা বিরক্তি নিয়ে বললাম, এই তুমি আমার রুমে কেন? আম্মু দেখলে কি মনে করবে? যা বলছি। আরে পাগল, শাশুড়ি আম্মু আমাকে এখানে পাঠিয়েছে আপনাকে ঘুম থেকে তোলার জন্য। এই ফাজিল মেয়ে, তুমি আমার আম্মুকে শাশুড়ি বলছো কেন? লজ্জা করে না এসব বলতে? উনি তো কয়েকদিন পর আমার শাশুড়ি হবে, তাই আগে থেকে বলার অভ্যাস করছি। আপনি তো রাগ করছেন কেন? কিসব উল্টা পাল্টা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। শোনেন, বিকেলে আপনার সাথে ঘুরতে যাব, রেডি হয়ে থাকবেন কেমন? আর হ্যাঁ, আপনার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জাগছে, আমি এসবের উত্তর দিতে পারবো না। সবকিছু আমার শাশুড়ি আম্মু বলবে।
আমি এখন যাই। গতকাল তিথি বলল বিথিকে বিয়ে করার জন্য, কিন্তু এ কথা আমার আম্মু এত তাড়াতাড়ি জেনে রাজি হয়ে গেল কিভাবে? আম্মু, ও আম্মু। হারামজাদা, সারের মতো ডাকছিস কেন? বাসায় সব কি চলছে আমি তো কিছুই বুঝছি না। তোর কিছু বোঝা লাগবে না, খালি এটাই মনে রাখ, আর 7 দিন পর তোর আর বিথির বিয়ে। আম্মু, আমি বিয়ে মানি না। থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব। মায়ের কথা অবাধ্য হচ্ছিস, জানিস? আমার কথা না মানলে তোর কি অবস্থা করব একবার ভাবছিস? এমনিতেই ভয় পাই, আবার ভয় দেখাচ্ছে, কি যে করি। কিছু না বলে ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে লাগলাম। একটুবার নাস্তা করে ভার্সিটি গেলাম। হারামি আকাশ আজকে আসেনি। ক্লাস শেষ করে বাসায় আসতে লাগলাম। এমন সময় রিক্সার সামনে একটা কার এসে থামলো। কার থেকে বিথের আব্বু বের হয়ে আসলো। উনি আমাকে বলল, অনিক, রিক্সা থেকে নেমে এসে কারে বসো। যদি না বসি তাহলে অবতরতা মনে করবে, তাই রিক্সা ভাড়া দিয়ে কারে বসলাম। বাবা অনিক, তোমাকে না জানিয়ে তোমার আব্বু আম্মুর সাথে মিলে তোমার আর বিথির বিয়ে ঠিক করেছি। আসলে আমার মেয়েটা অনেক জেদি, যখন যা চেয়েছে তাই দিয়েছি। 2 দিন ধরে বায়না করছে ওর সাথে তোমাকে বিয়ে না দিলে সত্যি সত্যি সুইসাইড করবে। এই জন্য আমি অপরাগ হয়ে এই কাজ করেছি। আমি কোনো ভুল করলে মাফ করে দাও। আমার লাইফের 12টা বাজিয়ে এখন মাপ চাইতে আসছে। মেজাজটা খারাপ হয়ে আছে। আবার এসব বলে তিথির কথা মনে করে দিল। দূর, ভালো লাগে না। কি হলো বাবা, কথা বলছো না কেন? আসলে আঙ্কেল, একটা কথা ছিল, বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিলে লোকে কি বলবে বলেন তো? বাবা, ওই ছোট মেয়ের টেনশনে সব ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমি আমার বন্ধুর ছেলের সাথে তিথির বিয়ে অনেক আগে থেকে ঠিক করে রেখেছি, শুধু দিন ঠিক করা হয়নি। আমি এখনই কথা বলে তিথি আর রাহাতের বিয়ের দিন ঠিক করেছি। এই যা, কি রেখে কি বলে ফেললাম। এখন আমার আগে তিথিকে বিয়ে দিয়ে দেবে? তার মানে কি আমি তিথিকে পাবো না? আঙ্কেল ওনার বন্ধুর সাথে কথা বলে তিথি আর রাহাতের বিয়ের দিন ধার্য করলো। আঙ্কেল বলল, আমার 2 মেয়েকে একই দিনে বিয়ে দেব। বাবা, তুমি আমাকে একটা বড় ভুল করা থেকে বাঁচালো। একটুবার বাসার সামনে চলে আসলাম। আমাকে নামিয়ে দিয়ে আঙ্কেল বলল, আমার একটু অফিসে যেতে হবে, তুমি বাসায় যাও। দূর, কি থেকে কি করে ফেললাম। আম্মু এসে বলল, কি বাবা, বিয়ের আগেই তো শ্বশুর তো দেখছি ভালোই জামাই খাতির করছে। মা, মজা করো না তো, আমার ভালো লাগছে না, একটু আমাকে একা থাকতে দাও। আম্মু চলে গেল। আমি শুয়ে পড়লাম। বিকেলে রেডি হয়ে বিথির সাথে ঘুরতে বের হলাম। তাকে দেখি তিথি দোতলায় থেকে আমার দিকে তাকিয়ে আছে, মুখটা শুকনো দেখাচ্ছে। আর 7 দিন পর তিথি অন্য কারো হয়ে যাবে ভাবতেই বুকের বাপাসটা কেমন করে উঠলো। এদিকে বিথি আমার হাত ধরে বলল, এই যে দাঁড়িয়ে আছেন কেন, চলেন। আমি বিথির সাথে বের হয়ে রাস্তায় দাঁড়ালাম। এরপর একটা রিক্সা ভাড়া করলাম। বিথিকে বললাম, কোথায় যাবে? নদীর পাড়ে চলো। রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা, নদীর পাড়ে চলো। বিথি আমার দিকে তাকিয়ে হেসে বলল, এই দেখেন তো আমাকে কেমন লাগছে। এতক্ষণ ভালো করে বিথিকে দেখিনি। এবার পূর্ণ দৃষ্টিতে তাকালাম। কালো শাড়ি পরেছে, ওর কানের পাশে চুলগুলো বাতাসে অগোছালো হয়ে যাচ্ছে। আর বিথি এগুলো বারবার কানে গুঁজে দিচ্ছে। এমনিতে বিথি অনেক সুন্দরী, তার উপর মুখে হালকা মেকআপ করেছে আর ঠোঁটে লাল লিপস্টিক। যে কোনো ছেলে এই রূপে প্রেমে পড়তে বাধ্য, কিন্তু আমার মনে কোনো ফিলিংস আসছে না। বারবার তিথির কথা মনে হচ্ছে, তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি। বিথি আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি কিছু বললাম না, কিছু বললে হিতে বিপরীত হবে। একটুবার নদীর পাড়ে চলে আসলাম। এসে বিথি বায়না তুলো ফুচকা খাবে, তো বিথিকে বললাম, চলো। না, আপনি নিয়ে আসেন, আর হ্যাঁ, অনেক ঝাল দিয়ে বানিয়ে আনবেন। বিথির কথা মতো অনেক ঝাল দিয়ে ফুচকা নিয়ে আসলাম। এখন এগুলো কোথায় বসে খাবে শুনি? ও বলল সামনে একটা বট গাছ আছে, ওখানে বসার জায়গা আছে, ওখানে বসে খাবো। এখন চলেন। বুঝলাম না, এখানে না খেয়ে ওখানে যাওয়ার মানে কি? মেয়ে মানুষের মনে কখন কি হয় আল্লাহ ভালো জানে। বিথি বসে ফুচকা খাচ্ছে আর আমি দেখছি এই মেয়ে এত ফুচকা খায় কিভাবে। বিথি আমাকে বলল, এই হা করেন। খাবো না, তুমি খাও। নেন বলছি। আমি হা করলাম। অমনি বিথি আমাকে ফুচকা খাইয়ে দিল। ও মা গো, কি ঝাল! ঝালে আমার ঠোঁট পুড়ে গেল মনে হয়। আর এই মায়া এত ঝাল কিভাবে খাচ্ছে? আমি ঝালে ঝালে চিল্লাতে লাগলাম আর বিথিকে বললাম, ওই পানি খাওয়াও। আমি এখানে পানি পাবো কোথায়? জানি না, আমার ঠোঁট পুড়ে গেল, কিছু একটা করো। কিছু করলে আর বকবেন না তো? উহ না, মরে গেলাম ঝালে। এত ঝাল কিভাবে খেলে? বিথি কোনো কথা না বলে আমার ঠোঁটে কিস করা শুরু করলো। 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, এখন ঝাল কমেছে আপনার? এই তাই তো, আমার ঝাল নেই। আজব ব্যাপার, ঝাল গেল কোথায়? আর কিস করায় এত মজা লাগে? কিন্তু বিথিকে বুঝতে দিলাম না। মিষ্টির কাছে ঝাল পারে না, তাই আপনাকে মিষ্টি খাইয়েছি, এই জন্য ঝাল চলে গেছে। শয়তান লুচু মায়া, আমাকে কিস করার জন্য প্ল্যান করে ফুচকায় বেশি ঝাল দিয়ে বানিয়ে আনতে বলছো? এতক্ষণে আপনি বুঝছেন? এসব কিন্তু ঠিক করছো না। আমার কি দোষ? আপনারা তো সুন্দর ঠোঁটে কিস করার লোভ সামলাতে পারিনি। বিয়ের আগে এসব আর করবে না। কেন?
অন্য কারো থেকে নেবেন নাকি? সেটা তোমার না ভাবলেও চলবে। এখন চলো এখান থেকে। দুজনে হাঁটতে লাগলাম। বিথি আমার হাত ধরে আছে। একেবারে খারাপ লাগছে না। তারপরে মনে হচ্ছে বিথির জায়গায় তিথি হলে আরো ভালো লাগতো। বিথি আবার আবদার করলো আইসক্রিম খাবে, তো আইসক্রিমওয়ালাকে বললাম 2টো আইসক্রিম দিতে। 2টো না, একটা নিলেই হবে। এই মেয়ে এখন নিজে নিজে আইসক্রিম খাবে আর আমাকে দেবে না, এটা মানতে পারছি না। কিন্তু ওর সামনে কিছু বললাম না। একটা আইসক্রিম নিয়ে ওকে দিলাম। বিথি আইসক্রিমে এক কোনায় কামড় দিয়ে আমার মুখের সামনে ধরে বলল, খান একটু। তোমারটা কেন খাবো? একসাথে খেলে ভালোবাসা বাড়ে। নেন, কথা না বাড়িয়ে আইসক্রিম খান। জানি না খাওয়া পর্যন্ত আমাকে ছাড়বে না, তাই বাদ দিয়ে ওর সাথে আইসক্রিম ভাগাভাগি করে খেলাম। এতদিন যত আইসক্রিম খেয়েছি তার চেয়ে আজকে বেশি মজা পেলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, তাই বিথিকে বললাম, চলো অনেক ঘুরেছি, এখন বাসায় চলো। সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখানে চলেন না প্লিজ। বিথির আবদার ফেলতে পারলাম না, যেতে লাগলাম ওর সাথে। ওদিকে সন্ধ্যা হয়ে আসছে। আচমকা বিথি মাগো বলে বসে পড়লো। এই এখানে বসলে কেন? দেখতে পাচ্ছেন আমি পায়ে ব্যথা পাইছি। উফ, কি ব্যথা! আমি এখন কিভাবে যাব? সামান্য ব্যথা বলে এভাবে কেউ কান্না করে নাকি? ব্যথা আমার লেগেছে, আমি বুঝতেছি। আপনি তো আর আমার ব্যথা বুঝবেন না। বিথি উঠে দাঁড়াতে চেষ্টা করলে কিন্তু পারলো না। কি বিপদে পড়লাম। একে এখন নেই কিভাবে? রিক্সা পাওয়া যাবে না। রাস্তা থেকে 10 মিনিটের মতো হেঁটে আসছি। এখন আমি এখানে থেকে যাব কিভাবে? চোখ কোথায় রেখে হাঁটতেছিলে? হ্যাঁ, চোখ চোখের জায়গায় ছিল, কিন্তু রাস্তা দেখা বাদ দিয়ে অন্য কিছু দেখছিলাম। তোমাকে দেখছিলাম, কিন্তু তুমি তো আমাকে বুঝতেই চাও না। বিড়বিড় করে কি বলছো? কই কিছু না তো। আমি বিথির হাত ধরে বললাম, এবার ওঠার চেষ্টা করো। বিথি আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, উফ, অনেক ব্যথা করছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। কিছু একটা করুন। আজব, আমি কি করব? কি করবেন মানে? আমাকে কোলে করে নিয়ে চলেন। আমি কেন কোলে নিব? আমি আপনার সাথে এসেছি, সো আমার কিছু হলে আপনি দেখবেন, তাই না? দূর, যাকে ভালোবাসি তাকে কোলে নিতে পারলাম না, আর একে কোলে নিতে হবে? ভাবা যায় এসব? ওই কোলে নিবেন নাকি আমি চেঁচামেচি করে লোকজন জড়ো করব? মানে বলে কি? বলা যায় না। সত্যি সত্যি লোকজন জড়ো করতে পারে, এসে কোলে করে নেয় ভালো। তাই আর কিছু না ভেবে বিথিকে কোলে নিলাম। বিথি আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে আছে। ওই আমার দিকে এভাবে বেহার মতো তাকিয়ে আছো কেন? লজ্জা করে না তোমার? বরের দিকে তাকাবো না তো কার দিকে তাকাবো? ওই, আমি তোমার এখনো বড় হইনি। হননি তো কি হয়েছে, কয়েকদিন পর তো হবেন। চুপচাপ থাকো, না হলে এখানে ফেলেই চলে যাব। বিথি চুপ করে রইল। এভাবে তিথিকে কোলে না নিয়ে ওর শয়তান ছোট বোনকে কোলে নিতে হচ্ছে। আমার কপালে তিথিকে আছে নাকি আপরটাই গলায় এভাবে ঝুলে থাকবে? একটু পর রাস্তায় চলে আসলাম। এরপর একটা রিক্সা ঠিক করে বাসা দিকে আসতে লাগলাম। সারা রাস্তা বিথির পেঁচালে কান জ্বালা পোড়া হয়ে গেছে। যদি এর সাথে বিয়ে হয় তাহলে আমার জীবনটা নরক বানিয়ে দেবে। যাক, বাঁচা গেল। অবশেষে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলল, কালকে তোর বিয়ের শপিং করতে হবে। কি আজব, বিয়ের দিন ঠিক হওয়ার পরেই শপিং? আমি এসব শপিং করতে পারবো না। কি বললি? আর একবার বল তো। ধমক দিয়ে আব্বু বলল, ছোটবেলা আব্বুর কথা একবার শুনছিলাম না বলে লাঠি নিয়ে এসে কি দৌড়ানি দিছিল। এখন যদি আবার অমন করে, মান সম্মানে সিটিপোটাও থাকবে না। কি কাজ আছে, শপিং করাই ভালো। এই জন্য আব্বুকে বললাম, কি শোন আব্বু, কালই শপিং করে আনবো। রুমে এসে শুয়ে পড়লাম। সকাল 10টা। আমার 10 মিনিট ওয়েট করে আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে রুমের বাইরে আসলাম। আকাশকে কল করছিলাম আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু শালা এখনো আসেনি। একটু পর আকাশ চলে আসলো। শপিংয়ে যাব আমি, বিথি, আকাশ আর তিথি। শপিংয়ে যাওয়ার জন্য বিথির আব্বু কার রেখে গেছে। আমি আর আকাশ সামনে বসলাম। আকাশ ড্রাইভিং সিটে, আমি পাশেরটায়, আর তিথি বিথি পিছনে। তিথির সাথে সাথে আনিজি ফিল করতে লাগলাম। কারের মাঝখানের গ্লাসের দিকে তাকিয়ে তিথিকে দেখলাম। ও চোখ জোড়া ফোলা ফোলা লাগছে, মনে হয় রাতে অনেক কান্না করছে। আমার বিয়ের দিনই ওর বিয়ে হবে। বিয়ের দিন যতই ঘনিয়ে আসছে ততই তিথিকে দূরে হারিয়ে ফেলছি। এদিকে বিথিও আমাকে ভালোবাসে, কিন্তু আমার তো মন তিথিকে চায়। তিথি ছাড়া কিছুই বোঝে না। কার এসে থামলো সিটি শপিংয়ের সামনে। এক এক করে সবাই কার থেকে নেমে শপিং মলের ভেতরে গেলাম। এক দোকানে ঢুকে কোণে শাড়ি দেখতে লাগলাম। বিথি একের পর একটা শাড়ি দেখিয়ে যাচ্ছে। অনেক শাড়ি দেখে একটা লাল বেনারসি পছন্দ করলো। শাড়িটা তিথিকে দেখে বলল, আপু দেখো, শাড়িটায় আমাকে সুন্দর মানাবে না? তিথি মাথা নাড়ালো। আমি তিথির দিকে তাকালাম। ওর চোখ ঝলঝল করছে, মনে হচ্ছে এখনই কান্না করবে। তিথির এমন অবস্থা দেখে আমার বুকটা কেঁপে উঠলো। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমি তোকে নিজের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার ভাগ্যে মনে হয় তিথি নাই। বিথি শপিং করে শেষ হলে আমার জন্য শপিং করি। শপিং শেষ করতে করতে 2টা বেজে গেল। আমি বললাম, চলো সবাই দুপুরে কিছু খাওয়া যাক। 4 জন একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তিথি আমার সামনে চেয়ারে বসেছে আর বিথি পাশে চেয়ারে। তিথি বারবার আমার দিকে তাকাচ্ছে। ওর চাহনি দেখে মনে হচ্ছে আমাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু এখানে কোনো কথা বলা সম্ভব না, কারণ বিথি জানে তিথি আমাকে ভালোবাসে, কিন্তু এটা জানে না আমি কাকে ভালোবাসি। আমি আর ভাবতে পারছি না। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠলো।
আমি ওদেরকে বললাম তোমরা খাবারের অর্ডার করো, আমি ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমে সে চোখে মুখে পানি ঝাপটা দিলাম। এখন ভালো লাগছে। ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। এরপর খেয়ে বাসায় চলে আসি। বিকেলে ফোনে গেমস খেলছি, এমন সময় তিথি কল করলো। আজকে শপিং মলে ওকে দেখে বুঝেছি আমাকে কিছু বলতে চায়, কিন্তু বিথির সাথে থাকে কিছু বলেনি। ভাবতে ভাবতে প্রথমবার কল কেটে গেল। তিথি আবার কল করলো, এবার কল রিসিভ করলাম। হ্যালো, কেমন আছো? দেখতেই পাচ্ছ কেমন আছে, আবার জিজ্ঞাসা করা লাগে নাকি? না বললে জানবো কিভাবে? ওইসব কথা বাদ দাও, যে জন্য তোমাকে ফোন করছিলাম। কি জন্য বলো? এখন আমার সাথে কি একটু দেখা করতে পারবা? কোথায়? বাসার ছাদে। আচ্ছা 10 মিনিট, আমি আসতেছি। আর কিছুক্ষণ পর আমি ছাদে যাই আর দেখি তিথি দাঁড়িয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে অনেক টেনশনে আছে। ম্যাডাম এত জরুরি তলব কেন? ফাজলামি করবে না, অনেক টেনশনে আছি। টেনশন তো আমার সাথে থাকার কথা, তুমি টেনশনে থাকবে কেন? আব্বু আমার বিয়ে ঠিক করেছে, শুক্রবারে একসাথে 2 বোনের বিয়ে হবে। বিয়ে ঠিক করছে, বিয়ে করবা, এতে সমস্যা কোথায়? ভাবছিলাম তোমাকে ভুলে যেতে পারবো, কিন্তু দিন যত যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে। এখন তোমাকে ছাড়া আমি কাউকে কল্পনা করতে পারবো না। বললেই হয়ে গেল নাকি? দেখো অনেক, মানছি আমি ভুল করছি, কিন্তু আমাকে ক্ষমা করে কি ফিরিয়ে নেওয়া যায় না? 3 দিন পর তোমার ছোট বোনের সাথে আমার বিয়ে, আর এখন এসে আমাকে এসব বলছো? তোমার মাথা ঠিক আছে? তিথি কান্না শুরু করলো। ধমক দিয়ে কান্না থামাতে বললাম, কিন্তু আরো জোরে কান্না শুরু করে আমাকে সে জড়িয়ে তুলো। এই কি করছো? কেউ দেখে পেলে মান সম্মান সব যাবে। কেউ দেখলে দেখুক, আমি তোমাকে ভালোবাসি, আর সে ভালোবাসার অধিকারেই জড়িয়ে ধরেছি। এই কথাটা 2 দিন আগে বলনি কেন বলো? তিথি কোনো উত্তর দিল না, শুধু আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর, এই অনেক, চলো আমরা দুজনে পালিয়ে যাই, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। দেখো তিথি, পালিয়ে গিয়ে সব সমস্যার সমাধান হয় না। তুমি আমি পালালে আমাদের পরিবারে কি হবে ভেবে দেখেছো? ওনাদের মান সম্মানের কথাটা একবার ভাবো। এতদিন ধরে বড় কারো প্রতিদান এভাবে দেবে? আমি এত কিছু বুঝি না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমাকে ভালোবাসো, তোমার বোন বিথিও তোমার মতো আমাকে ভালোবাসে। বলো এখন আমি কোন দিকে যাব? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে বিথির কথা বলছো কেন? বিথির সাথে 2 দিন পর বিয়ে, এখন ওকে ছেড়ে তোমাকে বিয়ে করলে ওর অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? বিথির প্রতি ভালোবাসা দেখছি উতলে পড়ছে। আমিও বলে দিলাম, আমাকে ছাড়া ওই ডাইনিকে বিয়ে করলে এই জীবন রাখবো না আমি। এই বলে তিথি চলে গেল। আমার কি করা উচিত? অনেক ভেবে কোনো কুল কিনারা পেলাম না। ছাদ থেকে নামার পর বিথির সাথে দেখা, অমনি বিথি আমার হাত চেপে ধরলো। এই কি করছো? তোমার আব্বু আম্মু দেখলে কি মনে করবে? আমি আমার হবু বরের হাত ধরেছি, কে কি বলবে শুনি। দেখি তিথি দূরে দাঁড়িয়ে সব দেখছে আর রাগে ফুসছে। এখন ছাড়ো, যা করার বিয়ের পর করো। এইসব বলে মাফ পাবেন না, আজকে কিন্তু আবার ঘুরতে যাব। যান গিয়ে রেডি হন। হাত না ছাড়লে রেডি হবে কিভাবে? হাত ছাড়ার সাথে মাথা নিচু করে কি সম্পর্ক শোনাও? আপনাকে একটা সিক্রেট কথা বলবো, জোরেই বলতাম কিন্তু আশেপাশে মানুষ আছে, শুনে ফেলবে, এই জন্য তাড়াতাড়ি মাথাটা নিচু করুন। বিথির কথা শুনে তিথি রেগে লাল হয়ে আছে। আমি বিথির কথা মতো মাথাটা নিচু করতে বিথি গালে একটা চুমো দিয়ে দৌড় দিল। তিথি দাঁড়িয়ে এসব দেখে রাগে সহ্য করতে না পেরে চলে গেল। মনে হচ্ছে আমি এখন 2 নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর আমার কি হবে ভাবতে পারছি না। আপাতত রুমে যাওয়া যাক। রুমে এসে শুয়ে পড়লাম, মাথা কাজ করছে না। এত প্যারার সে মরে যাওয়া ভালো। আম্মা এসে বলল, তোর এমন মনমরা লাগছে কেন? আসলে আম্মু শপিং করছি তো, তাই হয়তো এমন লাগছে। আচ্ছা তাহলে রেস্ট নে, পরে তোর সাথে কথা বলবো। আচ্ছা আম্মু। বিকেলে বিথির সাথে পার্কে ঘুরতে গেলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পর বিথি বলল, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে চলো কোথাও বসে কথা বলি। সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখানে বসে কথা বলি। আসলে জায়গাটা সুন্দর, আশেপাশে ফুলের গাছ, আর ওখানে বসার জন্য উঁচু করে ইট দিয়ে গেঁথে তোলা হয়েছে। দুজনে বসলাম। কি জরুরি কথা বলবো বলো? আপুর সাথে আপনার কিসের সম্পর্ক? বিথি হঠাৎ এমন প্রশ্ন করলো কেন? যা বলছি তার উত্তর দেন। কই কিছু না তো। আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলছেন। চোখ কথা বলে নাকি? আজব। দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। সাথে আপনার আর আপুর সব কথা আমি শুনেছি। শুনেছি যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? এই কয়েকদিনে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয় হয় যদি আপুর সাথে পালিয়ে যান। বিথির কথায় কি উত্তর দেবো ভেবে পেলাম না। মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে, ওরে ধোঁকা দিলে সইতে পারবে না। অপরদিকে তিথিও আমাকে ভালোবাসে, আমি তিথিকে ভালোবাসি। তিথিও বলেছে আমাকে না পেলে বাঁচবে না। বিথি চুপ থাকো। বড় বোন, এখন তারা পালানোর জন্য প্ল্যান করছে, এমন অবস্থায় আমি চুপ থাকবো কিভাবে বলেন? তুমি বলো আমি এখন কি করব? তোমাকে বিয়ে করবো নাকি তোমার বোনকে? বলো। একবার আমার অবস্থান এসে ভেবে দেখো আমি কতটা টেনশনে আছি। আচ্ছা দেশে কি আর কোনো ছেলে ছিল না বলো? আমি জানতাম আপু আপনাকে ভালোবাসে, জানলে তো আর এই ভুল করতাম না। যতদিনে জানছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে।
এই মনটা এখন আপনার কথাই ভাবে। আপনাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। মনে হয় আপনিই আমার সব। তোমরা দুই বোন আমাকে কেটে 2 ভাগ করে নাও, তাহলে ঝামেলা মিটে গেল। আমি এত কিছু বুঝি না, আপনি শুধু আমার। আর আপুকে নিয়ে পালানোর কথা ভাবলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। এখন ডিসিশন আপনার, যেটা ইচ্ছা করেন। আমি বাসায় গেলাম। বিথি চলে গেল। আমি বসে ভাবতে লাগলাম, কিন্তু কাকে রেখে কাকে বিয়ে করব কোনো কিছু ঠিক করতে পারলাম না। এমনিতে টেনশনে 2 দিন ধরে ঘুম হচ্ছে না। বাজার থেকে 2-1 পাতা ঘুমের ট্যাবলেট কিনে বাসায় আসলাম। রাত প্রায় 2টা। আমার চোখে কোনো ঘুম নেই। ঘুম আসবে বা কিভাবে? 2 বোনের হুমকিতে ঘুম পালিয়েছে, কিন্তু না ঘুমালে তো শরীর খারাপ হয়ে যাবে। এজন্য অনেকগুলো ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়লাম। চোখের পাতা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে কোনো অতলে হারিয়ে যাচ্ছি। এরপর আর কিছু মনে নেই। সকালে আমাকে ডাকতে লাগলো আম্মু, কিন্তু আজকে কোনো নাড়াচড়া না দেখে আমাকে আমার কপালে হাত দিল। দেখে কপাল ঠান্ডা হয়ে আছে। কিছুক্ষণ ধাক্কা দিয়ে আমাকে তুলতে পারলো না। হঠাৎ আম্মুর চোখ পড়লো টেবিলের উপর। দেখে প্রায় 2 পাতার 15টা ঘুমের ট্যাবলেট নেই। এটা ভেবে আম্মু একটা চিৎকার দিল। আম্মু চিৎকার শুনে আব্বু ছুটে এলো। আনিকের আম্মু, কান্না করছো কেন? দেখো আমার ছেলেটার কি হয়েছে, ও উঠছে না কেন? ওর কিছু হলে আমি বাঁচবো না। তোমার ছেলে এত ঘুমের ওষুধ খাইছে কেন? আমি কি করে বলবো? বেশি কথা না বলে অ্যাম্বুলেন্স ডাকো, ছেলেকে হাসপাতালে নিতে হবে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলো। অ্যাম্বুলেন্সের শব্দ শুনে বিথি, তিথি, ওর আব্বু আম্মু সবাই নিচে নেমে আসলো। আন্টি, আমার অনেকের কি হয়েছে? এমন ভাবে আছে কেন? জানি না মা, ওর রুমে খালি ঘুমের ওষুধের প্যাকেট পেয়েছি, মনে রাতে ওগুলো খেয়েছে। এখানে না কথা বলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলুন। এদিকে আমাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হলো। ডাক্তার এসে বলল, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। প্লিজ ডাক্তার সাহেব, আমার ছেলেকে বাঁচান। দেখুন, বাঁচা মারা সব আল্লাহর হাতে। আমরা তো শুধু মাধ্যম। আল্লাহর কাছে দোয়া করুন। নার্স, দ্রুত এনাকে ওটিতে নিয়ে যান। নার্স এসে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। ডাক্তার বলল, আপনারা চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। অপারেশন থিয়েটারের সামনে বসে আম্মু কেঁদেই চলেছে। ভীতি এসে আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। আমার ছেলের কি অবস্থা? ওর জ্ঞান ফিরেছে কি? দেখুন, আমাদের যা করার দরকার করেছি, কিন্তু কি ডাক্তার? দেখুন, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাওয়ার জন্য আপনার ছেলে প্রায় মারা যাচ্ছিল। একটু দেরি হলেও ওকে বাঁচাতে পারতাম না। কিন্তু এখন সমস্যা হলো, আপনারা রোগীকে আনতে অনেকটা দেরি করে ফেলছেন। এজন্য ওর জ্ঞান কখন ফিরবে সেটা বলতে পারছি না। এখন আপনাদের ছেলে কোমায় আছে। কোমা থেকে বের হবে কবে? সেটা 2 দিনের ভেতরও হতে পারে, আবার 2 মাস বা বছরও লাগতে পারে। আমার জ্ঞান নাও ফিরতে পারে। এখন আল্লাহর কাছে ডাকুন, আমাদের আর কিছুই করার নাই। আমার ছেলেকে কি দেখতে পারি? একটু পর রোগীকে কেবিনে শিফট করা হবে, তখন দেখতে পাবেন। আপাতত অপেক্ষা করুন। ডাক্তার চলে গেল। আম্মু বিথিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। একটু পর আমাকে কেবিনে শিফট করা হলো। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নার্স এসে বললো, এভাবে রুগীর সামনে কান্না করবেন না। আন্টি আম্মুকে ধরে পাশে চেয়ারে বসালো। তিথি এসে দরজার সামনে দাঁড়ালো। তিথির আম্মু তিথিকে সব কিছু খুলে বললো। তিথি ভেবেছিল যে আমি হয়তো মারাই গেছি, কিন্তু যখন দেখলো বেঁচে আছি, তাহলে আর কোনো চিন্তা নাই। 1 মাস চলে গেল, তা আমার জ্ঞান ফিরল না। আম্মুর প্রতিদিন আমার জন্য কাঁদে। আব্বু তো শুকিয়ে গেছে। বিথি প্রতিদিন আসে আমাকে দেখতে, অনেকক্ষণ থেকে চলে যায়। এভাবে আরও 3 মাস কেটে গেল। তিথি আর তেমন আসে না, কিন্তু বিথি প্রতিদিনে আসে। হঠাৎ একদিন আমার জ্ঞান ফিরে যায়। চোখ খুলে দেখি আম্মু বসে আছে। আম্মু রোগা হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমার চোখ খোলা দেখে আম্মু খুশিতে আমাকে জোরে ধরে কান্না শুরু করে দিল। আম্মু এভাবে কান্না করছে কেন, আর আমি এখানে কেন? তুই আমাকে ছেড়ে চলে যেতে লাগছিলিস কেন? জানিস না তোকে ছাড়া আমি বাঁচবো না রে বাবা। ডাক্তার এসে বলল, এভাবে রোগীর সামনে কান্না করবেন না। আর আপাতত এখন রোগীকে রেস্ট নিতে দিন। আম্মুকে আমার কাছে থাকতে দিন। আচ্ছা, থাকতে পারবে, তবে বেশি কথা বলবে না। আচ্ছা। এদিকে আম্মু ফোন করে আব্বুকে খবরটা দিল। কিছুক্ষণ পর আব্বু এলো, এসে আমাকে জড়িয়ে ধরল। আব্বু ছাড়ো, আমার লাগছে তো। আমাদের ছেড়ে চলে যেতে চাইছিলে কেন বলো? আমি নিশ্চুপ হয়ে গেলাম, কারণটা বলা যাবে না। ওই চুপ কেন, বল। আসলে আব্বু ঘুম আসছিল না, তাই খেয়েছিলাম। তাই বলে এতগুলো একসাথে খাবি? ভুল হয়েছে, আর এমন হবে না। মনটা তিথিকে দেখার জন্য আনজান আনজান করছে, কখন যে আসবে যেন নিজেকে আটকাতে পারছি না। আম্মুর সাথে অনেক কথা বললাম। এর ভিতর জানতে পেরেছি আমি 4 মাস কমাইছিলাম, তবে বিথি দিদির কথা বলেনি। কিছুক্ষণ পর বিথি আসলো, আমার জ্ঞান ফিরেছে দেখে আমাকে জড়িয়ে ধরলো। ছাড়ো, আমার লাগছে তো। লাগুক, এভাবে পাগলামি করেছিলেন কেন বলেন? দেখ, ভাল লাগে না। বিথিকে 2 চোখে সহ্য হচ্ছে না। আম্মু আছে জন্য কিছু বলতে পারছি না, তাও বললাম এখন বসো, পরে এই নিয়ে কথা হবে। বিথি আমাকে ছেড়ে দিয়ে আমার পাশে বসলো। এরপর আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আম্মু বিথির কাণ্ড দেখে হাসতে লাগলো। বিথি আম্মুকে বলল, আন্টি আপনি এখন যান, আমি তো আছি।
বিথির কথা শুনে আম্মু হাসতে হাসতে বেরিয়ে গেল। আমি বিথিকে বললাম, তিথি কেমন আছে? ও আসেনি? তিথি নাম শুনে বিথির মুখটা শুকিয়ে গেল। ও কিছু বললো না, চুপচাপ বসে রইল। ওই কথা বলছো না কেন? ও হ্যাঁ আপু, ভালো আছে, আসবে একটু পর। যাক, তিথি তাহলে আসবে শুনে মনটা শীতল হলো। বিথি মনে মনে ভাবলো, যাকে ভালোবাসি সে আরেকজনকে চায়, আর সে আরেকজনকে। আসলে অধিকাংশ মানুষই সত্যিকারে ভালোবাসার মর্ম বোঝে না, তবে পরে ঠিকই বোঝে, কিন্তু ততদিনে ফিরে পাওয়ার কোনো উপায় থাকে না। আচ্ছা, তিথির বিয়ে কি হয়েছে, নাকি এখন আমার জন্য অপেক্ষা করছে? তিথি আমার ছাড়া কারো হতে পারে না। না, এত কিছু ভাবতে পারছি না। হাসপাতালে আরো 2 দিন কেটে গেল, কিন্তু তিথির দেখা পেলাম না। মনটা আর মানতে চাইছে না, ইচ্ছে করছে ছুটে যায় তিথির কাছে, কিন্তু শরীর দুর্বল, হাঁটতে পারি না। ডাক্তার এসে জানালো আর 7 দিন পর আমাকে বাসায় নিয়ে যাবে। এই 7 দিনে বিথি অনেকবার এসেছে, কিন্তু তিথি এলো না। তাহলে কি সত্যি সত্যি তিথির বিয়ে হয়ে গেছে, সেজন্য আসেনি? মাথার ভেতর উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। অবশেষে আমাকে বাসায় নিয়ে আসা হলো। এখন মোটামুটি সুস্থ। বিকেলের রুমে শুয়ে আছে, এমন সময় রাফি মিম আর আকাশ আসলো। ওদেরকে দেখে অনেক ভালোই লাগলো। পাগলামি করছিলি কেন বল? অনেক ডিপ্রেশনে ছিলাম রে, তখন মাথা ঠিক ছিল না, কি করব। আচ্ছা এসব কথা বাদ দে, এখন বল কেমন আছিস? ওরা 3 জন একসাথে বললো ভালো আছে। তো রাফি, শ্বশুর বাড়িতে কেমন খাচ্ছিস? আর বলিস না, শ্বশুর বাড়িতে যাওয়ার সময়ই পাই না। শালা মিথ্যা বলিস কেন? গত সপ্তাহে ও 3 দিন শ্বশুর বাড়ি ছিলি। মনে ছিল না রে বলেই হাসতে লাগলো। সবাই মিলে আরো আড্ডা দিলাম। ওদের রাতের খাবার খেয়ে তারপরে যেতে দিলাম। অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয় না। আকাশ বলে গেল এই 1 মাস পরেই ফাইনাল পরীক্ষা। এতবার কিভাবে শেষ করবো ভাবতেই মাথা গুলিয়ে যাচ্ছে। ধুর, আজ আর পড়বই না, কাল সকাল থেকে পড়া শুরু করব। সকালে ভার্সিটি গেলাম, দেখি আকাশ রাফি আগে চলে এসছে। ওদের সাথে ক্লাসে গেলাম। এতদিন পর আমাকে ক্লাসে দেখে সবাই অবাক হয়ে গেছে। একজন বলল, কিরে অনেক, শুনলাম তুই নাকি কোন মাইয়াকে নিয়ে পালিয়ে গেছিলি। আরেকজন বলল, আরে মাইয়া নিয়ে পালাতে লাগছিল, পরে নাকি ধরে আচ্ছা মতো মায়ের দিয়ে হাসপাতালে ভর্তি করছিল। ওদের আজগবি কথা শুনে মাথা গরম হয়ে গেল। ইচ্ছে হচ্ছে আবাল দুটোকে আচ্ছা মতো গেলানি দিই। আকাশ আর রাফি মনে হয় আমার মনের কথা বুঝতে পেরে বলল, চুপ করবো মানে? শালারা আগামাথা না জেনে পুরো ক্লাসে আমাকে ক্যারেক্টারলেস বানিয়ে দিল। আরে কুত্তা কামড় দিলে তাকেও কি কামড়াবি? আমি তো কুত্তা না যে কামড়াবো। তাহলে চুপচাপ থাক। তোদের জন্য ওরা বেঁচে গেল, না হলে দুটোকে আজ দেখে নিতাম। ক্লাসে স্যার এসে আমাকে 1 বস্তা ছাড়িয়ে দিল। এভাবে প্রতি ক্লাস আলাদা আলাদা স্যার এসে ছাড়িয়ে দিয়ে গেল। আমার ভার্সিটি লাইফে আজকে সবচেয়ে বাজে দিন, এত কথা জীবনেও শুনিনি। ক্লাসে এসে ক্যান্টিনে এলাম। 3 জনের জন্য 3 কাপ কফি আন। আকাশ কফি আনতে গেল, একটু পর কফি আনলো। কফির মুখে চুমুক দিয়ে বললাম, অনেকদিন পর কফি খেলাম। ওই ছিলে না বলে আড্ডাও জমেনি। শালা মিথ্যা বলিস কেন? ক্লাস শেষ হতে না হতেই চলে যাইতি, আড্ডা দিলি কখন? আরে আমার তো বিয়ে ঠিক হয়েছিল, মনেই নেই দেখছি। এসব কথা বাদ দে, এখন বল অনিক তোর বিয়ে কবে? কি রে কথা বল। আরে আমি কি করে বলবো, এতদিন কি হয়েছে আমি জানি নাকি? তবে যাই বলিস, বিতি মেয়েটা মনে হয় তোকে সত্যি ভালোবাসে। তোর ভালোবাসে না ছাই, ও এমনি এমন করে। আমি তিতিকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমার যা ভালো মনে হয় তোকে বললাম, বাকিটা তোর ইচ্ছে। আচ্ছা তোরা কেউ তিতিকে দেখেছিস? ওরা তো প্রায় দিনই ভার্সিটিতে দেখি। আচ্ছা চল তো দেখে আসি। রাফি আর আকাশকে নিয়ে তিথিতে ডিপার্টমেন্টে গেলাম। দেখি ক্লাস হচ্ছে, কিন্তু জানালা দিয়ে তিথিকে দেখতে পেলাম না, এজন্য চলে আসলাম। আকাশ বলল, আরেকটু আড্ডা দিয়ে তারপর যাই, কি বলিস? এরপর বসে 3 জন আড্ডা দিচ্ছি। এমন সময় দেখি তিথি একটা ছেলের বাইকের পিছনে বসে আছে। ছেলেটা আমাদের সামনে দিয়ে বাইক নিয়ে গেল, অথচ তিথি আমার দিকে তাকালো না। আমার খুব রাগ হলো। আকাশকে বললাম, ওই ছেলেটির সাথে তিথির কি সম্পর্ক? 3 মাস ধরে ওই ছেলের সাথে তিথির রিলেশন। আরে এটা হতে পারে না, তিথি আমার মেয়ে না। আমি ওখান থেকে উঠে গিয়ে ওই ছেলের কাছে গিয়ে বললাম, এই ছেলে, তিথির সাথে তোমার সম্পর্ক কি? আপনি শুনে কি করবেন? মাথা গরম করবে না, যা বলছি তার উত্তর দাও। তিথি আমার গার্লফ্রেন্ড। ছেলেটার কথা শুনে রাগ উঠে গেল। মেরে দিলাম ওর নাক বরাবর এক ঘুষি। ছেলেটার নাক ধরে বসে পড়লো। আমি ছেলেটাকে এলোপাতাড়ি লাথি দিয়ে যাচ্ছি। এমন সময় ঠাস ঠাস করে আমার গালে কে যেন থাপ্পড় দিল। চোখ তুলে দেখি তিথি দাঁড়িয়ে। তোর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডকে মারার? ছোট লোকের বাচ্চা কোথাকার। আর কখনো আমাদের আশেপাশে যেন না দেখি। একে তো আর ভালোবাসে না, তার উপর আব্বু আমাকে ছোট লোক বলে। আমার রাগ আরো বাড়িয়ে দিল। ঠাস ঠাস করে তিথিকেও 2টা থাপ্পড় মেরে দিলাম। তোকে ভালোবাসে আমার ভুল হয়েছে। তোর মতো মেয়েদের জন্য ছেলেরা কষ্ট পায়, আর যে সত্যিকারে ভালোবাসে তাকে বুঝতে পারি না। কিন্তু আমি আর সে ভুল করব না। আজই কি তোর বোনের সাথে বিয়ের কথা বলবো। থাক তোর বয়ফ্রেন্ডকে নিয়ে, বলে ওখান থেকে চলে আসি। কি দরকার ছিল তিথিকে মারার? মারবো না তো কি করবো? কিছুদিন আগে ওর জন্য বিথিকে ভুল বুঝি, কিন্তু দেখ ও আমাকে সত্যিকারে ভালোবাসে। ওর মতো মেয়েকে এমনি এমনি ছেড়ে দিলে ভুল হবে। আচ্ছা বাদ দে সব, এখন বাসায় চল,
তোর মাথা ঠিক নাই, কখন কি করে ফেলবি ঠিক নেই। তার চেয়ে আমি তোকে নামিয়ে দিয়ে আসি। তা ঠিক বলেছিস, ওরে নামিয়ে দিয়ে আয়, আমি গেলাম। রাফি চলে গেল। আমি আকাশের বাইকের পিছনে বসলাম। ও চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর বাসার সময় নামিয়ে দিয়ে যায়। বাসায় এসে দেখি আম্মু আর বিথি বসে গল্প করছে। কি মিল রে বাবা। বিথি আমাকে দেখিয়ে চোখ মারলো, কিন্তু আম্মু কিছুই বুঝতে পারলো না। এখন কিছু বললে আবার ঝগড়া লাগিয়ে দেবে। তার চেয়ে রুমে গিয়ে শুয়ে থাকা ভালো। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ি। খেতে লাগলাম। দেখি আজকে তরকারির স্বাদ ভিন্ন, তবে খারাপ লাগছে না। আম্মুকে বললাম, মা আজকে অন্যরকম রান্নার স্বাদ লাগছে, ব্যাপার কি? আজকে নতুন স্টাইলে রান্না হয়েছে, বল কেমন লাগছে খেতে? সুন্দর হয়েছে। দেখতে হবে তো কি রান্না করেছে। আমার আম্মু রান্না করছে? ওই না, বিথি রান্না করেছে। কি? বিথি কবে থেকে রান্না করা শিখলো? তুই যখন কোমায় ছিলি তখন ওকে রান্না শেখাইছি। আসলে মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তাই না? কেমন করে বুঝলে আমাকে ভালোবাসে? তুই যখন কোমায় ছিলি তোর পাশে বেশিরভাগ সময় বিথি থাকতো, আমাকেও অত থাকতে দিত না। তাছাড়া ওর চোখ দেখে বোঝা যায় ও তোকে অনেক ভালোবাসে। ওকে আমার বৌমা করে আনবো যে কবে। তাহলে দেরি করছো কেন? হারামি, তোর জন্য তো সব কিছুতে গন্ডগোল পেকে গেছে। তা না হলে কবে এই বাড়ির বউ হতো? তা ঠিক। আচ্ছা, আমি বিথির আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করছি। আম্মু চলে গেল। খাওয়া শেষ করে রুমে আসলাম। রাতে আম্মু বলল, 7 দিন পর তোর আর বিথির বিয়ে, তোর সব বন্ধুদের দাওয়াত দিস। আমি ফোন করে আকাশ রাফিকে সুসংবাদটা দিলাম। রাতে শুয়ে আছি, এমন সময় বিথি কল করলো। হ্যালো। এই যে মিস্টার হবু বর, কি করছেন শুনি? একজনের কথা ভাবছি। কে এসে? তোমাকে বলবো কেন? না বললেন, তবে শোনেন, আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবা যাবে না বলে দিলাম। ভাবলে কি করবে শুনি? কি বুদ্ধি রে বাবা। দেখতে হবে না আমি কে? আমার বউ। এই শোনেন। কি গো বলো। একটু ছাদে আসেন প্লিজ। এখন ছাদে গিয়ে কি করব? আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, প্লিজ আসেন। রাত 11টা বাজে। না আসলে কিন্তু আমি কান্না করব। থাকার কান্না করতে হবে না, আমি আসছি। ছাদে গিয়ে দেখি বিথি দাঁড়িয়ে আছে। এত রাতে পাগলামি করো কেন? আপনার সাথে পাগলামি না করলে কার সাথে পাগলামি করব শুনি? তা ঠিক বলছো। আমি ঠিকই বলি। আচ্ছা শোনেন, আপনার জন্য নুডলস রান্না করে আনছি, খেয়ে নেন। এমনিতে আমার নুডলস ফেভারিট, তাই দেরি না করে চামড়িতে খাওয়া শুরু করলাম। আমি খাচ্ছি আর বিথি দাঁড়িয়ে দেখছি। হয়তো রান্না করে সবটুকু আমার জন্য আনছে। পাগলিটা মনে হয় নিজেও খায়নি, তাই ভাবলাম ওকেও খাইয়ে দিই। এই জন্য বিথিকে বললাম, হাঁ করো। বিথি হাঁ করলো আর আমি খাইয়ে দিলাম। এভাবে একবার আমি খাচ্ছি, আরেকবার বিথিকে দিচ্ছি। খেতে খেতে বললাম, দুপুরে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। এত সুন্দর রান্না করতে পারো জানা ছিল না। আপনার আম্মু শিখিয়েছে। একটুবার মনে হলো ছাদে কেউ আসছে। বিথি মনে হয় এখনো টের পাইনি। পাশের বাসাগুলো থেকে আসা আলোতে দেখতে পেলাম তিথি আসছে। শয়তান মহিলাটাকে দেখে রাগ হচ্ছিল, কিন্তু রাগ সংবরণ করে বিথিকে বললাম, ঝাল লাগছে, পানি দাও। এখানে পানি তো আনিনি। তাহলে আমি কি ঝালে মারা যাব? আর কিছু না ভেবেই বিথির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। বিথি হাবাতে হাবাতে বলল, রাক্ষস একটা, এইভাবে কেউ কিস করে নাকি? আমি কি করব, ঝাল লেগেছিল তো, তোমার থিওরি মতো ঝাল কমালাম। কই ঝাল ছিল? নাকি এটা কিস করার বাহানা ছিল? যেটা মনে করো। আমি আগে থেকে খেয়াল করছি তিথি এসব কিছুই দেখছে। ওরে দেখানোর জন্যই আমি বিথিকে কিস করছি। ও হয়তো ভেবেছিল আমি ব্যর্থ প্রেম হয়ে দেবদাস হয়ে যাব, কিন্তু আমি সেই টাইপের ছেলে না। একটা ফালতু মেয়ের জন্য নিজের লাইফ নষ্ট করার মতো বোকামি আমি করবো না। আমি বিথিকে আস্তে করে বললাম, তোমার বোন মনে হয় সব দেখে ফেলছে। দেখলে দেখুক, তাতে আমার কি? এই না হলে আমার বউ। আচ্ছা শোনো, এখন এখান থেকে চলো। আমি বিথির হাত ধরে নিচে চলে আসলাম। তিথি এসব দাঁড়িয়ে দেখলো। আস্তে আস্তে বিয়ের দিনও চলে আসলো। আজকে বিয়ে। অল্প কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে আমার আর বিথির বিয়েও সম্পন্ন হলো। রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজবে। আকাশ আর রাফি বলল, এত ভয় পাওয়ার কি আছে, বাসর ঘরে যা। ওই শালা, আমি কেন ভয় পাবো? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বাসর ঘরে যা। এরপর দুজন মিলে আমাকে আমার রুমে ঢুকিয়ে দিল আর বলল, ধুর, এখন বাসরতে বিড়াল কই পাবো। রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। এটা কি আমার রুম নাকি বলে অন্য কোনো রুমে ঢুকে ফেলছি? ওই মিস্টার, এইভাবে কি দেখছেন? আমার রুমে তো সুন্দর হলো কিভাবে? ওটা আমার কারণে। বিথি বড় গোমটা দিয়ে বসে আছে। আমি এর পাশে গিয়ে বসলাম। এরপর ওর গোমটা তুলে অবাক হয়ে গেলাম। এত সুন্দর লাগছে বিথিকে। আমি কিছুক্ষণ চেয়ে রইলাম। বিথি লজ্জা পেয়ে বলল, এভাবে কি দেখছেন? একটা পরীকে। জানো, আমি কখনো পরী দেখিনি। দেখলে অবশ্যই বলবো, তোমাদের চেয়ে আমার বউ বেশি সুন্দরী। বিথি প্রশংসা শুনে আরো লজ্জা পেয়ে গেল। এরপর বলল, আমি অত সুন্দর নাকি? তুমি আমার কাছে পৃথিবীর সেরা সুন্দরী। হয়েছে, আর পাম দিতে হবে না। নেমে আসো,
দুজন মিলে নামাজ পড়বো। এরপর বাথরুমে গিয়ে উজু করে সে বিথিকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপর বিথি রাতে দেনমোহরের টাকা দিয়ে বললাম, এই নাও তোমার দেনমোহরের টাকা। বিথি টাকাগুলো আমার হাতে ফেরত দিয়ে বলল, এর টাকা আমি চাই না, আপনি আমাকে সারা জীবন ভালোবেসে গেলেই আমি খুশি। আমি বিথির কপালে একটা ভালোবাসা এঁকে দিয়ে দিলাম। বিথি আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। এই পাগলি, কান্না করছো কেন? এটা কষ্টের কান্না না, এটা সুখের কান্না। ভেবেছিলাম আপনাকে কখনো ফিরে পাবো না, কিন্তু আল্লাহ ঠিকই আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই এখন কান্না থামাও, আমি বাসর করব। আজকে রাতে ওসব হবে না, আমি এখনো প্রস্তুত না। আজকে সবকিছু হবে, আর আমি তো আছি। বিথিকে আর কোনো কথা বলতে দিলাম না। ওর ঠোঁটের উপর আমার ঠোঁট রেখে আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলাম সুখের সাগরে।